মালা ঈশানীর প্লেটটা এনে রাখল টেবিলে। সেখান থেকে ঈশানী একটা ব্রেড নিয়ে মুখে পুরে আরেকটা টান দিতেই ঈশানীর চোখে পড়ল ছোট, চকচকে, গা ছমছমে একটা তেলাপোকা। যেন ভূতের গল্প থেকে ছুটে এসে প্লেটের মাঝখানে বসে আছে। মাত্র 1 সেকেন্ড, তারপর বিস্ফোরণ। আহ! ঈশানীর চিৎকারে পুরো বাড়ির দেওয়ালে ধাক্কা লেগে প্রতিধ্বনিত হতে লাগল। সে এক লাফে চেয়ার ফেলে 2 হাত দূরে দাঁড়িয়ে পড়ল। তার হাত থর থর করে কাঁপছে। মুখের রং তখনই কাগজের মতো ফ্যাকাশে হয়ে গেল। সানা ঠিক তখন মাথা তুলে তাকালো একবার। আবারও নিজের কাজে মন দিল। মুখে অদ্ভুত নিরীহ ভাব, যেন এখানে যা হচ্ছে সে সম্পর্কে তার কোনো লেনাদেনা নাই। কিন্তু তার ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল বিজয়ী হাসি। কাল এসপির সাথে মিলে এদের টাইট দেওয়ার জন্য এমন অনেক জিনিস কিনেছে। তার মাঝে এটা একটা। আর্টিফিশিয়াল হলেও একদম রিয়েলের মতো। একটু আগে কিচেনে এটা রাখতেই গিয়েছিল। বসে বসে অপেক্ষা করছিল কখন ঈশানী দ্বিতীয় ব্রেডটা উঠাবে। ঈশানী কাঁপতে কাঁপতে বলল, কে কে এটা রেখেছে? এটা এটা কোথা থেকে এলো? ঈশানী আর্যের দিকে তাকায়, যেন একটু নিরাপত্তা চাইছে। আর্য নির্জীব ভাবে প্লেটের দিকে একবার তাকিয়ে নিঃশব্দে প্লেটসহ ডাস্টবিনে ফেলে দে। তারপর মালার দিকে তাকায়। দেখে শুনে কাজ না করতে পারলে বলে দিবে, আমি অন্য কাউকে হায়ার করে নেব। মালা নিচের দিকে তাকিয়ে আছে। যেন সে নিজের ভুল বুঝতে পারছে না। সে তো ভালো করেই সবকিছু দেখেছে, তাহলে এটা আসলো কোথা থেকে? সরি স্যার, আমি তো সব। আর কথা আসছে না। সে আরজেকে ভীষণ ভয় পায়। মিসেস আয়েশা এগিয়ে আসেন। মালার সামনে দাঁড়িয়ে বলেন, বাবা, এটা তো কিচেনে আসার কথা না। সবকিছু তো একদম পরিষ্কার করে রাখা হয়। আরজে কিছু বলবে ওই মুহূর্তে তার ফোন বেজে ওঠে। আরজে ফোন বের করে দেখে ডিরেক্টর আকাশ বিল্লাহ কল করেছে। আরজে চোখ তুলে চারদিকে তাকিয়ে একবার সানার দিকে দৃষ্টি ফেলে এত কিছুর মাঝেও ভ্রুক্ষেপহীন ভাবে যে একমনে খেয়েই চলছে। এমন মনে হচ্ছে চারদিকে নিউক্লিয়ার বোম ব্লাস্ট হলেও তার কিছু যায় আসে না। এবার চোখ উঠিয়ে আদেশ ছুড়ল, জাস্ট ক্লিন ইট। আরজে ফোন উঠানোর জন্য অন্যদিকে চলে যায়। মেঘা আর মালা মিনিটে সব ক্লিন করে চলে যায়। এবার সানা উঠে দাঁড়ায় ঈশানীর দিকে বাঁকা দৃষ্টি ফেলে। বেচারির অজ্ঞান হওয়ার অবস্থা। সে জীবনে অ্যানাকন্ডার থেকেও বেশি তেলাপোকাকে ভয় পায়। সানা বিজয়ী ভাব নিয়ে হেঁটে গিয়ে শুধালো, বাহ, আজকাল তেলাপোকারও সাহস আছে বলতে হবে। স্বয়ং কালনাগিনীর সাথে সাক্ষাৎ করতে চলে এসেছে। ঈশানীর এতক্ষণে হুঁশ আসে। সে তোরাক করে সানার দিকে তাকায়, যে ইতিমধ্যে বিজয়ী হাসি দিয়ে তার দিকে তাকিয়ে আছে। তবে কালনাগিনী, বলতে হবে তেলাপোকার ক্ষমতা আছে। কেমন 1 সেকেন্ডে তোর পা ঠিক করে দিল। একদম ফিট অ্যান্ড ফাইন্ড হয়ে গিয়েছে। মানে কি বলতে চাইছিস? ঈশানীর মাথায় বিদ্যুতের মতো খেলে গেল। সে ব্যথা পেয়েছে এটা সানা কিভাবে জানল? সে তো সানাকে কিছু বলেনি, আর না কেউ সানাকে বলবে। তাহলে কি? তড়িৎ গতিতে সে সানার দিকে তাকায়। চিবিয়ে চিবিয়ে জিজ্ঞেস করল, তাহলে ওটা তুই ছিলি যে আমাকে ধাক্কা দিয়েছিল? সানা এইটারে অপেক্ষা করছিল। সে কোনো রকম ভনিতা ছাড়াই বাহবা দিল। আরে বাহ, আমি তো ভেবেছিলাম তোর টপ ফ্লোর একদম খালি। এখন তো দেখছি একটু ব্রেইনও আছে। ঈশানী এবার নিশ্চিত হল। মুহূর্তে তার শয়তানি মস্তিষ্কে খেলে গেল অন্য কথা। সে সানার দিকে তাকিয়ে ডেভিল মার্কা হাসি দিয়ে, যদি আমি আরজেকে বলে দিই? কিন্তু সে জানেই না সানা দোম্বার মেয়ে নয়। সে হাত উঠিয়ে হাত ভয় পাওয়ার ভঙ্গিতে বলল, ওহ নো, আমি তো ভয় পেয়েই গিয়েছি। এবার সে উচ্চ শব্দে হেসে ফেলল। আবে কালনাগিনী, তোকে বলতে হবে না, আমি করে দেখাচ্ছি তো আবার। মেইন ডোর ঠেলে রওনাক প্রবেশ করল। ডাইনিং স্পেসে সানা আর ঈশানীকে দেখে ভ্রু কুঁচকে এলো। মনে মনে ভাবল, এরা একসাথে থাকলে তো শুধু ঝগড়া হয়, আজ এত শান্ত কেন? ঠিক সেই মুহূর্তে সানা সিঁড়ি বেয়ে নিচে আসতে থাকা আরজের দিকে তাকিয়ে হাত ছুড়ল। মিস্টার জওয়ান। আরজে তার দিকে তাকাতেই সানা দুপা ঈশানীর দিকে এগিয়ে নিখুঁত হিসেবি ভঙ্গিতে ঈশানীকে 2 হাত দিয়ে জোরে দিল এক ধাক্কা। ব্যাস, ঈশানী ধপাস করে ছিটকে মেঝেতে পড়ে গেল। সে সতর্ক হওয়ার সময় পেল না। ঈশানী মোটেও প্রস্তুত ছিল না এর জন্য। সে কল্পনাও করতে পারেনি সানা এমন কিছু করবে। আর যে রওনাক ও অদূরে দাঁড়িয়ে থাকা মিসেস আয়েশা, মালা আর মেঘা হতবাক হয়ে তাকিয়ে রইল। সবার ভাবনার বাহিরের কাজটা সানা করে ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। তখনই সবার কানে আসলো ঈশানীর ব্যথাতুর শব্দ। সে যতটা না ব্যথা পেয়েছে, তার থেকে দ্বিগুণ যেন অপমানিত হয়েছে। রওনাক দ্রুত এগিয়ে এসে ঈশানীর পাশে হাঁটু গেড়ে বসল। তার কণ্ঠ নিচু, কিন্তু স্পষ্ট।
ঈশানী, তুমি ঠিক আছো? সেই প্রশ্নের ভেতর লুকিয়ে ছিল উদ্বেগের শিহরণ। আরজে প্রথমে হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল। তারপর হঠাৎই তার মুখ গম্ভীর হয়ে উঠল। সে সানার দিকে তাকালো, দৃষ্টি ধারালো আর কড়া। সানা, এটা কি করলে তুমি? উদ্ধৃতি চিহ্ন। সানা একটা লম্বা শ্বাস টেনে নিল, মনে মনে বলল, মুড অ্যাক্টিভেট। তারপর শ্বাস ছাড়ল। চোখের পলকে তার চোখে মুখে উদ্বেগ ফুটে উঠল। সে হাত নাড়িয়ে, ওহ নো, আম সো সরি, আম রিয়েলি সো সরি, কালনাগিনী। আই মিন ঈশানী। হাত ফসকে লেগে গেছে। আমি সত্যি বলছি ফ্রম মাই হার্ট এন্ড সোল। সানা চোখ তুলে আর্যের দিকে তাকিয়ে, আরে আপনি দাঁড়িয়ে আছেন কেন? হয়তো ওর হাত পা কিছু ভেঙে গিয়েছে। এভাবে পড়ে থাকলে তো ওর ক্যারেক্টার আই মিন ক্যারিয়ার ড্যামেজ হয়ে যাবে। ওকে কোলে তোলে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যান, আপনার তো অভ্যোস আছেই। এক কাজ করুন, আপনি ওর কোলে উঠুন, আই মিন ও আপনাকে কোলে তুলুক। ধুর। সানা ভীষণ বিরক্ত, সঠিক সময়ে সঠিক কথা মুখ দিয়ে আসছে না। তাই সে হার মেনে, কানে হেডফোনটা তুলে সবার দিকে তাকিয়ে, হোয়াট এভার, ইউ গাইস হ্যান্ডেল ইট। হ্যাঁ। এই বলে সে কাউকে কিছু বলতে না দিয়ে, ডোন্ট কেয়ার ভাব নিয়ে হেডফোনে চলতে থাকা বেদের মেয়ে গানের তালে তালে হাত পা দুলিয়ে সবার সামনে দিয়ে সিঁড়ি বেয়ে চলে গেল। যাওয়ার সময় তার গুনগুন শোনা গেল, বেদের মেয়ে জোছনা আমি নাগিন ধরেছি, কালো কালো নাগিন আমি ফাঁদে ফেলেছি। 6 জোড়া চোখ তার দিকে বিস্মিত বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে, এমন যেন সবাই ভাষা হারিয়ে ফেলেছে। সানাকে তারা ভাবত ভদ্র, সভ্য ও শান্ত একটা মেয়ে। তার এই রূপ, সবার বিষয়টা হজম করতে কষ্ট হচ্ছিল। আর যে হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ সংবরণ করে, রওনাকের দিকে তাকিয়ে আদেশ ছুড়ল, তুমি ঈশানীকে নিয়ে যাও, আমি আসছি। এই বলে শেষ সানার রুমের দিকে চলে গেল। রওনাক ঈশানীকে হাত ধরে তোলে। সে এবার সত্যিই ব্যথা পেয়েছে। কালকে আর আজকে মিলিয়ে দুবার সানা তাকে ফেলে দিয়েছে। তার ইচ্ছা করছে এই মুহূর্তে সানার গালে ঠাস করে একটা থাপ্পড় দিতে। কিন্তু আর যে সামনে থাকার কারণে সেটা করতে পারেনি। কিন্তু মনে মনে ধীরস্থির করে নিল, সে সানাকে ছাড়বে না। তারা বেরিয়ে পড়ল। আর যে সানার রুমে এসে দেখে, সানার সামনে মোবাইল চালিয়ে মোটু পাতলু দেখছে আর নখে নেইল পলিশ দিচ্ছে। ভাব এমন যেন এই মুহূর্তে নিচে কি হয়েছে, সে কি কাণ্ডকারখানা করেছে এই সম্পর্কে তার কোন ধ্যান জ্ঞান নেই। সে নিজের নেইল পালিশ নিয়ে ব্যস্ত। আর যে বুঝতে পারছে না, সানা তো এমন ছিল না। এতটা হৃদয়হীন কবে থেকে হলো? সে সানার সামনে দাঁড়িয়ে তার দিকে প্রশ্ন ছুড়ল, তুমি ঈশানীকে ইচ্ছা করেই ধাক্কা দিয়েছিলে তাই না? সানা চোখ তুলে এক পলক তার দিকে তাকালো। তারপর আবার চোখ নামিয়ে নিজের কাজে বহাল থাকল। একদম। কেন করেছো তুমি? মন বলেছে তাই। আর যে সানার কথার মানে ধরতে পারল না। তাই সে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। মানে? সানা হাতের নেইল পালিশটা টেবিলে ঠাস করে রাখে। আর্যের দিকে বিরক্তিসূচক দৃষ্টিতে তাকায়। আরে কি মানে করছেন? লোকে বললে আখাউড়া বুঝে পেলে। আর আমি বলছি, মন বলেছে, আর আপনি বুঝতে পারছেন না মন কি বলেছে? আরজে তড়িঘড়ি করে শুটিংয়ের জন্য যেতে নেয়। এমন সময় পিছন থেকে মিসেস আয়শা বলেন, বাবা কিছু না মনে করলে আমি একটা কথা বলি? জি বলেন। জানো সময় আর মানুষের মধ্যে একটা সাদৃশ্য আছে, দুজনকেই গুরুত্ব না দিলে অতি সহজেই হারিয়ে যায়। সময়কে ঠিক মতো কাজে না লাগালে জীবনে সার্থক হওয়া যায় না, তেমনি সঠিক মানুষটাকে আগলে না রাখলে জীবনে আফসোসের শেষ হয় না। আমরা সব সময় তখন সবকিছুর মর্ম বুঝি যখন শত চেষ্টা করেও আর ফিরে পাওয়া সম্ভব হয় না। আজকে আরজের বাংলাদেশে শুটিংয়ের শেষ দিন। ডিরেক্টর অলরেডি আরজেকে 20 বারের উপর কল দিয়েছে। সে সানার সাথে কথা বলার সময়ও দুবার তার ফোন বেজে উঠেছে। কিন্তু আরজের মাথায় রাগ চড়ে গেল যখন সানা বলেছিল, আপনি নিচে গিয়ে নিজের গার্লফ্রেন্ডর খেয়াল রাখুন না, আমার মাথা কেন খাচ্ছেন? এই বলে সানা বেকনিতে যেতে নেবে তার আগেই আরজে আকস্মিকভাবে এক হেঁচকা টানে তাকে দেওয়ালের সাথে চেপে ধরে। সানা একটু অবাক হয়, কেননা আরজে এমন কিছু করবে এটা তার ভাবনাতেই ছিল না। পরক্ষণেই নিজেকে সামলে নেয়। আরজের চোখে চোখ রেখে নির্ভয়ভাবে জিজ্ঞেস করল, এটা কেমন বিহেভ? আরজে নিজের মুখটাকে একদম সানার নিকটে নিয়ে আসে। তার গরম নিঃশ্বাস সানার চোখে মুখে আছড়ে পড়ছে। সানার এতে কোন হেলদোল দেখা গেল না। শোনা গেল একটা হাস্কি ও গম্ভীর স্বর, যখন তোমার স্বামী অন্য একটা মেয়েকে কোলে নিবে, তখন তোমার ভালো লাগবে? সানা মনে মনে তাচ্ছিল্য করে হাসল, সে অলরেডি দেখেছে আর এই লোক কি বলছে। ভালো তো জানি না, তবে খারাপ লাগবে না এটা জানি।
আর এমনভাবে বলছেন যেন আপনি সাধু পুরুষ। দেখ, আমি তোমাকে প্রথম দিনেই বলেছি, আমার কাছে রিয়ানা, নাতাশা আর ঈশানী একই, আমার ছোট বোনের মতো। হুম আই আন্ডারস্ট্যান্ড, নাও লিভ মি। কিন্তু আর্যের কোনো হেলদোল হলো না। সে প্রথমবারের মতো সানার চোখের গভীরে তাকালো। একটা অজানা শিহরণ তার সারা শরীর জুড়ে বেয়ে গেল। সে শুধু এই অনুভূতিগুলো থেকেই পালাতে চায়। সানার অবাধ্য চোখ যেন তাকে কাছে টানছে। সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সানার এদিকে কোন খেয়াল নেই। সে নিজের হাত ছাড়াতে ব্যস্ত। হঠাৎ আর্যের ফোনখানা তীব্র শব্দে ঝংকার দিয়ে বেজে উঠল। আর্যের হুঁশ ফিরতেই সে সানাকে ছেড়ে দিল। একটু দূরে গিয়ে জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলে সানার দিকে তাকায়। উই উইল টক when I ব্যাক, এই বলে সে চলে গেল। এদিকে সানা নিজের হাত ঢলতে ঢলতে আর্যকে গালি দিতে শুরু করল। শালা কুত্তা, তারা চিহ্ন মার্কা, জাউরা কোথাকার, সাধে কি আর আমি তোকে জাউরা বলি? সানা একটা ভেংচি কেটে মোবাইলটা নিয়ে এসপিকে কল করল। আরজে তড়িঘড়ি করে শুটিংয়ের জন্য যেতে নেয়। কিছুক্ষণ আগে মিসেস সোফিয়া জাওয়ান কল করেছে, আজকে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। সে যেন শুটিং এর পর কোম্পানিতে যায়। সে দরজার কাছে যাওয়ার আগে মিসেস আয়শা বলেন, বাবা কিছু না মনে করলে একটা কথা বলি। এই কদিনে সানার পরিবর্তন তার নজরে এসেছে। যেই সানা আরজেকে ছাড়া রাতে খাবার খেত না, সেই সানা কাল রাতে আরজের অপেক্ষা তো দূর, তার কথাও জিজ্ঞেস করেনি। তার উপর কাল রাতে তিনি সানার চিৎকারও শুনেছেন। সানাকে উনি নিজের মেয়ের মতোই ভাবেন। সানাও তাকে মায়ের মতো সম্মান করে। আরজে পিছু না ফিরেই জবাব দেয়, জি বলেন। জানো, সময় আর মানুষের মধ্যে একটা সাদৃশ্য আছে, দুজনকেই গুরুত্ব না দিলে অতি সহজেই হারিয়ে যায়। সময়কে ঠিক মতো কাজে না লাগালে জীবনে সার্থক হওয়া যায় না, তেমনি সঠিক মানুষটাকে আগলে না রাখলে জীবনে আফসোসের শেষ হয় না। আমরা সব সময় তখন সবকিছুর মর্ম বুঝি যখন শত চেষ্টা করেও আর ফিরে পাওয়া সম্ভব হয় না। আর যে খুব ভালো মতোই বুঝতে পারছে উনি কি বলতে চাইছেন। সে মুখে কিছুই বলল না, শুধু ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি দিয়ে মনে মনে ভাবল, আমার যে আগলে রাখার কেউই নেই। না ফার্স্টে ছিল, না প্রেজেন্টে আছে, আর না ফিউচারে থাকবে। এই অনিশ্চিত জীবনে আমি কাউকেই জোড়াতে চাই না। এসপির বাচ্চা, তোকে আমি বলেছি, সকাল 10টার আগে তুই একাডেমিতে থাকবি। আর এখন 10টা বাজতে চলল, এখনো তুই ঘুম থেকে উঠিসনি। পেস্ট্রি, সত্যি বলছি, আমি দরজায় দাঁড়িয়ে আছি। কোথাকার দরজায়? একাডেমির না বাড়ির? ইয়ে মানে বাথরুমের। কুত্তা, তারা চিহ্ন একবার তোকে সামনে পাই, আমি তোর কানের নিচে এমন বাজান বাজাবো না, সারা জীবন বাজতেই থাকবে। এসপি কান থেকে মোবাইল একটু দূরে নিয়ে গেল আর বিড়বিড় করে বলল, মোবাইলেই তো কান বাজছে, আর বাজালে তো সারা জীবন বাজতেই থাকবে। আজকে সারা দিন আর্যের ব্যস্ততায় কেটেছে। 1 মিনিট দাঁড়ানোর ফুরসত পায়নি, কারণ কালকেই তাকে দুবাই যেতে হবে। তার ওপর তার মা বলেছে, আর্যে যেন জাওয়ান ম্যানশনে যায় ঈশানীকে নিয়ে। তাদের সাথে পরবর্তী মুভির স্ক্রিপ্ট নিয়ে কথা আছে। কিন্তু আর্যে সানাকে নিয়ে যেতে চায়। তার জন্য কখন থেকে কল করছে সানাকে। কিন্তু এই মেয়ের নাম্বার বারবার বন্ধ আসছে। এই পর্যায়ে সে বিরক্ত হয়ে মিসেস আয়শাকে কল করল, যেন তিনি সানাকে জানিয়ে রাখেন। সন্ধ্যা বেলা সানা পার্কিং লটে দাঁড়িয়ে আরজে কিসের ফাইল আনতে উপরে গেছে। একটু পর তার কানে এলো হৈহিলের ঠক ঠক আওয়াজ। সে পিছন ফিরে দেখল, ঈশানী একটা অফ শোল্ডার নীল গাউন পরে আসছে। মুখে ভারী মেকআপের আস্তরণ। এসেই সানার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, তুই জানিস দিনি, আমি কেন আরজেকে এখনো বলিনি? সানা নিজের হাতের মোবাইলে দৃষ্টি রেখে বলল, আমি কিভাবে জানবো, তুই কেন বলিসনি? কারণ আমি এমন ভাবে প্রতিশোধ নেব। ঈশানী আর কিছু বলার আগেই সানা গা কাঁপিয়ে হাসল। শোন নীলনাগিন, আমার এসব নাগিন সিরিয়ালের মতো প্রতিশোধে কোন ইন্টারেস্ট নাই। আমি অ্যাকশনে বিশ্বাসী। আর ওই আরজেকে তুই তোর আঁচলেই বেঁধে রাখো। আই ডোন্ট ফাকিং কেয়ার। শুধু আমার রাস্তায় আসবি না। তাহলে আজকে যেভাবে ধাক্কা দিয়েছি না, এভাবে গলা টিপে দিতেও আমি একবারও ভাবব না। শেষ সানা চলে গেল গাড়িতে ওঠার জন্য। ঈশানী মুখ বাঁকিয়ে তাকে বকা দিতে থাকল। সে ফ্রন্ট সিটের দরজা খুলে বসার আগেই এখানে আবার বাদ সাধল ঈশানী। সে নাকি সামনে আর্যের সাথে বসবে। সানা এই বিষয়ে কিছু বলেনি, নিঃশব্দে পিছনে চলে গেছে। এমনিতেই তার মাথা ব্যথা করছে, সারাদিন ডিজাইন করার জন্য। ঈশানী একটু অবাক হলো সানা এত সহজে তাকে ছেড়ে দিল। তবে সে ভীষণ খুশি আর্যের সাথে বসবে সানার সামনে। আর্যে একটু পর আসলো, সানার দিকে তাকালো, যে এই মুহূর্তে দিন দুনিয়া ভুলে নিজের ফোন ঘাঁটতে ব্যস্ত।
আর যে ফ্রন্ট সিটের দরজা খুলে সানাকে বলল, সানা কাম আউট। সানা বুঝতে না পেরে তার দিকে তাকালো। আর যে আবার বলল, আই সেইট গেট ডাউন। সানার ভীষণ রাগ হলো, তবে সে কিছু না বলে নিঃশব্দে গাড়ি থেকে বেরিয়ে পড়ে। ঈশানী খুশিতে আত্মহারা, কিন্তু কিছু সেকেন্ড পরেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল যখন দেখল আর যে ড্রাইভিং সিট থেকে তার কোটটা তুলে নিয়ে কামালকে বলল, কামাল, ঈশানীকে নিয়ে যাও, আমি আর সানা অন্য গাড়িতে আসছি। ঈশানীর মনে আধারের ঘনঘটা, সে কিছু বলার আগেই কামাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। আর যে নিজের অতি পছন্দের কালো বিএমডাব্লিউ এর কাছে এসে দেখে সানা নাই। কোথায় গেল মেয়েটা? চারপাশে তাকিয়ে দেখল সানা মোবাইল হাতে অদূরে দাঁড়িয়ে। আজকাল মেয়েটা মোবাইল নিয়ে বেশি ঘাটাঘাটি করে। সে গাড়িটাকে নিয়ে আসলো সানার সামনে। সানা গেট অন। কিন্তু সানা যেন পাত্তাই দিচ্ছে না। সে অলরেডি এসপিকে কল করে বলে দিয়েছে তাকে যেন এসে পিক আপ করে নিয়ে যায়। এসপি 5 মিনিটের মধ্যেই চলে আসবে। এখান থেকে চৌধুরী মহল বেশি দূরে নয়। আর যে সানার অপেক্ষায় গাড়িতে বসে। এই মেয়েটা আজকাল বড্ড তোত্তারা হয়ে গিয়েছে। তাকে পাত্তাই যেন দিচ্ছে না। কেন জানি সানার এই হেয়ালিপনা তার একদম সহ্য হচ্ছে না। সে আবারও বলল, সানা, আমার তোমার সাথে ইম্পর্ট্যান্ট কথা আছে, তাড়াতাড়ি আসো। সানা আর কথা বাড়ালো না। সে ওই বাড়িতে যেতে চায়, ওই সোফিয়া জাওয়ানকে ছোটখাটো ডেমো দেখাতে হবে তার। কিন্তু ওঠার সময়ে তার মনে হলো কেউ যেন তাকে গভীরভাবে লক্ষ্য করছে। সানা তোরাক করে পিছন তাকালো, তড়িৎ গতিতে একটা কালো ছায়া গাড়ির পেছনের দিকে সরে গেল। আর যে তাকে আসতে না দেখে আবারও ডাকল, সানা, হারি আপ, উই আর অলরেডি লেট। সানা গাড়িতে উঠে আবার চারপাশে তাকালো। না, কাউকে দেখা যাচ্ছে না। তবে সে শিওর কেউ ছিল। আরজের গাড়ি বাইরে বেরোবে এমন সময় এসপিও গাড়ি নিয়ে হাজির হয়। সানা তাকে চোখের ইশারায় কিছু বোঝালো। এসপির বুঝার জন্য সানার ইশারাই যথেষ্ট ছিল। এসপি নিজের গাড়ি পিছনে নিয়ে যায়। আরজে এসপির গাড়ি খেয়াল করেনি। জাওয়ান ম্যানশনের সামনে এসে আরজে গাড়ি থামায়। সানার দিকে তাকিয়ে দেখে সানা ঘুমিয়ে আছে। আরজে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কেন জানি সানা ঘুমন্ত মুখ তাকে একটু ছুঁয়ে দেওয়ার ইচ্ছা জাগাচ্ছে। এমনটা কোনোদিন ও মনে হয়নি তার। অবশ্য সে সবসময় সানাকে অবহেলায় করে গেছে। সে কাপা কাপা হাতে তার মুখের দিকে এগিয়ে নিয়ে গেল। ঠিক ওই মুহূর্তে সানা হঠাৎ করে চোখ খুলে ফেলে। আর যে কে দেখে বলল, মরতে চান নাকি? এই বলে সানা গাড়ি থেকে বেরিয়ে পড়ল। জাওয়ান ম্যানশনের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলল, ডিয়ার সাসু মা, সানা ইজ কামিং। সানা চোখ বন্ধ করে রেখেছে। সে ভাবছে ওই ছাটার কথা। না, সে ভুল দেখেনি। পর মুহূর্তে আবার ভাবছে বিল্ডিং এর এত কড়া সিকিউরিটি থাকতে কেউ কিভাবে আসবে। কিন্তু আরজের কথা শুনে তার ধ্যান ভাঙল। সে চোখ খুলে তাকালো, উল্টো দিকে ফিরে আবারও চোখ বন্ধ করে নিল। আরজে এবার একটু জোরে বলল, সানা, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি। সানা চোখ বন্ধ রেখেই জবাব দিল, ব্লকটা কে করে রেখেছে সেটা দেখেন আগে। আরজে একটু অবাক হলো, আমি তো তোমাকে ব্লক মারিনি, এক সেকেন্ড। এই বলে সে হাতে নিজের ফোনটাকে নিল। না, তার দিক থেকে তো কোন ব্লক নাই। তাহলে কি? সানা, সে তোরাক করে সানার দিকে তাকালো। সানা এই মুহূর্তে মনে মনে হেসে কুটি কুটি। এই জাউরা ব্যাটাকে ওই দিনেই ব্লক মেরে দিয়েছিল নিজের লাইফ থেকে আর নিজের মোবাইল থেকেও। আর যে চিবিয়ে চিবিয়ে বলল, সানা, আনব্লক মি রাইট নাও। মোবাইলে চার্জ নেই, চার্জ হলে আমি ব্লক মেরে দিব, আই মিন আনব্লক করে দিব। তুমি এখন আমার সামনেই করবে। আরে আমি বলছি তো আমি করব। সে হামি তুলতে তুলতে আবারও বলল, আমার ভীষণ ঘুম পাচ্ছে, ডোন্ট ডিস্টার্ব মি। গুড নাইট। সানা, তোমার সাথে আমার। আর যে চোখ ঘুরিয়ে দেখল, সানা অলরেডি উল্টো দিকে মুখ করে সিটে হেলান দিয়ে শুয়ে পড়েছে। আর যে সানাকে আর ডিস্টার্ব করল না। গাড়ি এসে থামল জাওয়ান ম্যানশনের সামনে। আর যে সানার দিকে তাকিয়ে দেখে সানা ঘুমিয়ে আছে। আরজের কি হলো সে নিজেই জানে না। সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কেন জানি সানার ঘুমন্ত মুখ তাকে একটু ছুঁয়ে দেওয়ার ইচ্ছা জাগাচ্ছে। এই উজ্জ্বল শ্যামলা মেয়েটা তাকে তার শক্ত খোলস থেকে বেরিয়ে আসতে বাধ্য করছে। কই, এর থেকেও তো বেশি সুন্দরী অ্যাক্টার্সদের সাথে সে কাজ করেছে। কিন্তু কোনোদিনও তাদের দিকে তাকানোর ইচ্ছাও জাগেনি। তার ভিতরে থাকা পশুটা তাকে সবকিছু থেকে দূরে সরিয়ে দিয়েছে। কিন্তু এই মেয়েটা, শুধু কি হালাল বলেই? কই, আগে তো এমন কোনোদিনও মনে হয়নি। অবশ্য সে সবসময় সানাকে অবহেলায় করে গেছে। আর যে নিজেকে আটকাতে না পেরে কাপা কাপা হাত সানার মুখের দিকে এগিয়ে নিয়ে যায়। ঠিক ওই মুহূর্তে সানা হঠাৎ চোখ খুলে ফেলে। আর যে তাড়াতাড়ি নিজের হাত গুটিয়ে ফেলল।
সানা আরজেকে বলল, মরতে চান নাকি? আরজে বুঝতে পারল না সানা কি বুঝাতে চেয়েছে। তাকে কিছু বলার সুযোগ না দিয়েই সানা গাড়ি থেকে বেরিয়ে পড়ল। জওয়ান ম্যানশনের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলল, ডিয়ার চাচুমা, সানা ইজ কামিং। সে আরজেকে ফেলেই ম্যানশনের দিকে চলে গেল। বিশাল সবুজ লনের মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে জওয়ান ম্যানশন। দেওয়াল জুড়ে আইভি লতাগুল্মের সবুজ আঁকি বুকি, তার ফাঁকে ফাঁকে লণ্ঠনের ক্ষীণ সোনালি আলো ঝরে পড়ছে। প্রধান দরজাটি তৈরি কাঠের, তার ওপর নকশা খোদাই করা। তা ঠেলে প্রবেশ করলে মনে হবে ভিতরের দৃশ্য আরও গভীর আর মহিমান্বিত। বিশাল হলো রুম, মেঝেতে শোভাবর্ধন করছে ইতালিয়ান মার্বেল, তার উপর ঝুলছে বিশাল ক্রিস্টাল চ্যান্ডেলিয়ার যার প্রতিটি স্তর তারার মতো জল জল করছে। মাঝখানে সিঁড়িটি বাঁক নিয়ে উপরের ফ্লোরে উঠেছে। রেলিং এ ব্রোঞ্জের নকশা, পাশেই ডাইনিং হলো টেবিলের উপর সাজানো রূপার ক্যান্ডেলস্টিক, সব মিলিয়ে যেন কোন স্বপ্নের রাজপ্রাসাদ। সানা ভিতরে প্রবেশ করেই দেখে ঈশানী হলের ঠিক মাঝখানের গাঢ় ক্রিম আর শ্যাম্পেন সোনালি রঙের মিশ্রণে গড়া সোফাটিতে বসে আছে। তার দিকে কেমন লুচির মতো ফুলে তাকিয়ে আছে। সানা মনে মনে ভাবছে, এই কালিনাগিন আমার দিকে এমন আলুর মতো তাকিয়ে আছে কেন? আমি আবার ওর কোন কাঁচা খেতে মই দিয়েছি? সে যাই হোক, সানা ও গিয়ে বসে পড়ল। ঈশানী উঠে চলে গেল মুখ বাঁকিয়ে। এদিকে আর যে গাড়িতে বসে বুঝতে পারছে না সে এতক্ষণ কি করতে যাচ্ছিল। সে কেন নিজেকে কন্ট্রোল করতে পারছে না? তাহলে কি সানার প্রতি দুর্বল হয়ে পড়ছে? না, এটা অসম্ভব। সে রেগে স্টিয়ারিংয়ে কয়েকটা থাবা বসিয়ে দিল। তার চোখ ইতিমধ্যে লাল হয়ে গিয়েছে। সে নিজের চুল খামছে ধরল। না, তার ভিতরের পশুটা বাইরে বেরিয়ে আসতে চাইছে। সে জোরে চিৎকার করে উঠল, সানা সানা ইউ ইডিয়েট! তার হাত কাঁপা শুরু করে দিয়েছে। নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না। তাড়াতাড়ি গাড়ির সিক্রেট বক্স খুলে একটা ওষুধের শিশি বের করল। একটা ট্যাবলেট নিয়ে মুখে পুরল। হাত কাঁপার কারণে বেশিরভাগ নিচে পড়ে গেল। এগুলো ডাক্তারের প্রেসক্রাইব করা, যেটা বেশি খাওয়া মানে নিজের জীবন সংকটে ফেলা। ধীরে ধীরে সে শান্ত হয়ে এলো। 5 মিনিট সিটে হেলান দিয়ে বসে থাকল। তারপর হাত দিয়ে নিজের চুল ব্যাক ব্রাশ করে একটা লম্বা শ্বাস নিয়ে বেরিয়ে আসলো। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। ডাইনিং টেবিলে বসে আছে জওয়ান ম্যানশনের সবাই। সানা আর ঈশানীও আছে। সোফিয়া জওয়ান মাঝখানে চেয়ারে বসে, ডান পাশে আরজে, তার পাশে সানা। নাতাশা বিরক্তিসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে সানার দিকে। এই মেয়েটাকে তার ভাইয়ের সাথে একদম মানায় না। তার ভাই কতটা স্মার্ট আর হ্যান্ডসাম, অথচ সানা তেমন সুন্দরীও না, শুধু একটু মায়াবী, দ্যাটস ইট। কিন্তু সানার ওদিকে কোন খেয়ালই নাই। সে এক মনে এটা ওটা নিয়ে খেয়েই চলছে, ভাব এমন যেন চারদিক গোল্লায় যাক তার কি। আরজে আর ফিরোজ জওয়ান উঠে চলে গেছে। তাদের ভিডিও কনফারেন্সিং আছে। আরজের নিজের মায়ের সাথে বন্ডিংটা যতটা খারাপ, ঠিক ততটা তার কাকার সাথে ভালো। হঠাৎ মিসেস সোফিয়া কি মনে করে সানার দিকে তাকিয়ে কিচেন শেফকে হাত ছুড়ল। আলী, আলী! পাকিস্তানি শেফ আলী দৌড়ে এলো। জি বেগম সাহেবা। তিনি টেবিলের পরোটা দেখিয়ে বললেন, এগুলো কি? এসব ছোটলোকি খাবার তুমি টেবিলে কেন রেখেছ? সানা ভালোমতোই বুঝতে পারছে তাকে বলেছে। সে এটারই অপেক্ষা করছিল। সানা ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে একটা পরোটা নিয়ে চিবোতে চিবোতে বলল, আলীজি জবরদস্ত, এসা কুই বানায় আপ নাম লিখ দে, মে নাম বাদাল দো। আলীর মুখে হাসি ফুটে উঠল। সে সানার জন্যই পরোটা বানিয়েছে পাকিস্তানি স্টাইলে, সানার পছন্দ কিনা। সানা সব সময় তার খাবারের প্রশংসা করে। সানা এবার মিসেস সোফিয়া দিকে তাকালো। ডিয়ার চাচুমা, আপনি বরং এক কাজ করুন, খাবারটা রেখে দিন। সুফিয়া ভ্রুকুটি করে তার দিকে তাকালো। কেন? ঈশানী, নাতাশা আর সোফিয়া সানার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে। অ্যাকচুয়ালি আপনি ছোটলোকিদের হাতে খাবার খেলে যদি আপনার আবার আলসার ক্যান্সার হয়ে যায়। আপনি আমার ওয়ান এন্ড অনলি মাদার ইন ল বলে কথা। আমি বরং আপনার জন্য পুরো কিচেন খালি করে দিব। আপনি নিজের হাতে রান্না করবেন। একদম বড়লোকি খাবার, বৌমা হিসেবে এটুকু তো করতে পারি, তাই না? 3 জোড়া চোখের বেরিয়ে আসার উপক্রম। যেই সোফিয়ার মুখের উপর আজ পর্যন্ত কেউ কিছু বলার সাহস পায়নি তাকে কেউ এভাবে বলছে। তাও সানার মতো মেয়ে। উনি গর্জে উঠলেন, এই জন্যই আমার তোমার মতো মেয়েদের পছন্দ না। চাচুমা, আপনার আমাকে পছন্দ নাই হতে পারে, তার মানে আমি খারাপ নই, আপনার পছন্দই খারাপ। এক্সকিউজ মি, গুড নাইট। এই বলে সানা কাউকে কিছু বলতে না দিয়ে কারো দিকে না তাকিয়ে চলে গেল। ঈশানী সানার ব্যাপারে কিছু বলবে তার আগে সোফিয়া তাকে থামিয়ে বলে দিলেন,
তোমার খুশি হবার কোন কারণ নেই, আমার তোমাকেও পছন্দ না। ব্যাস, ঈশানীর মুখটা কালো হয়ে গেল। ভদ্রমহিলা ঈশানীকেও খাস পছন্দ করেন না। সানা যেতে যেতে এই কথাটা শুনে ফেলল। সে আবার ফিরে আসলো। পিছন থেকে সোফিয়াকে ডেকে উঠল। চাচুমা, আমার কাছে একটা আইডিয়া আছে, যদি আপনি অনুমতি দেন আমি বলবো। মিসেস সোফিয়া ভেতরে ভেতরে রেগে আগুন। সানার এই ব্যবহারে তিনি সন্তুষ্ট না। সানাকে তিনি হাজারটা কথা শুনিয়েছেন, কিন্তু কোনোদিন ও সানা তার প্রতিবাদ করেনি। তাকে অপমান করে তিনি কেমন একটা পৈশাচিক আনন্দ পেতেন। সবার সামনে তিনি কিছুই বলবেন না, আলাদা ক্লাস নেবেন। ভিতরের রাগ সামলে তিনি বললেন, ঝেড়ে কাশো। সানা বুঝতে পেরেও তাকে রাগানোর জন্য জোরে জোরে কাশতে শুরু করল। মিসেস সোফিয়া জাওয়ান তার দিকে চোখ গরম করে কটমট দৃষ্টিতে তাকিয়ে বললেন, যা বলতে এসেছ বলে বিদায় হও। অ্যাকচুয়ালি আমি বলতে এসেছি, আপনার তো আমাকে পছন্দ না, ওই কালনাগিনী কেউ পছন্দ না। এখন বলছি কি, আজকাল দারাজে সব পাওয়া যায়, আপনি যদি একটা বৌমা ওখান থেকে অর্ডার দেন তাহলে আপনার হয়তো পছন্দ হতে পারে। আপনি বললে আমি দারাজে অ্যাকাউন্ট খুলে দিতে পারি। ঈশানী নিচের দিকে তাকিয়ে হাসছে। সানাকে তার পছন্দ না হলেও এই মহিলাকে সে নিজেও দেখতে পারে না। কি এরোগ্যান্ট! অহংকারে যেন মাটিতে পা পড়ে না। মিসেস সোফিয়া সানার দিকে চোখ গরম করে তাকাতেই সানা একটা ক্যাবলামার্কা হাসি দিয়ে চলে গেল। এই সবকিছুর মাঝে একমাত্র রিয়ানা যে নির্বাক হয়ে নিজের খাবার শেষ করে চলে গেল। সে তার মায়ের এইসব কাজ একদম পছন্দ করে না। সে ইন্ট্রোভার্ট, না কারো সাথে মিশে না কারো সাথে কথা বলে। রাত 10টার সময় মিসেস সোফিয়া নিজের রুমে পায়চারি করছেন। তার সানার কথা এখনো হজম হয়নি। তার ওপর কখন থেকে ঈশানী এসে তাকে উস্কাচ্ছে। তিনি সানাকে ডেকে পাঠিয়েছেন। সানা হামি তুলতে তুলতে এসে ওনার সামনেই পায়ের উপর পা তুলে বসে পড়ল। মিসেস সোফিয়া তাকে চোখ বড় বড় করে দেখছেন। কিন্তু সানা বিরক্তি সূচক দৃষ্টি নিক্ষেপ করে ঈশানীর দিকে, যে কুটিল হাসি দিয়ে তার দিকেই তাকিয়ে আছে। এবার মিসেস সোফিয়া দিকে তাকিয়ে বলল, কিছু বলবেন চাচুমা? তুমি নাকি আজকাল একটু অদ্ভুত বিহেভ করছো। ও তাই নাকি? ইসরে, আপনার গুপ্তচর আপনাকে সঠিক খবর দেয়নি। আমি একটু না পুরো অদ্ভুত বিহেভ করছি। গুপ্তচর পাল্টান। নতুন গুপ্তচর রাখুন। সঠিক খবর সঠিক সময়ে পেয়ে যান। বাই দা ওয়ে, গুড নাইট। এই বলে সে যেভাবে এসেছে সেভাবেই চলে যায়। তার ওইদিকে এসপির সাথে গুরুত্বপূর্ণ আলোচনা আছে। এদিকে সোফিয়ার মাথায় যেন রক্ত চড়ে গেল। তাকে সানার ক্লাস নিতেই হবে। কিন্তু এখন না, সময় বুঝে। সেই ঈশানীর দিকে তাকিয়ে বলল, তুমিও যাও। ঈশানী যাবে এমন সময় সোফিয়ার কণ্ঠ আবার তার কানে আসলো, আর্যের থেকে দূরে থাকবে। ঈশানী কিছু বলবে ঠিক ওই মুহূর্তে সানা মিসেস সোফিয়াকে পিছন দিক থেকে 2 বাহু ধরে জোরে বলে উঠল, চাচুমা আ! তিনি চমকে লাফিয়ে উঠলেন। সানা পেছনে থেকে এমন ভাবে আকস্মিক ডাক দিবেন, এর জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি এক হাত বুকের বাপাশে রেখে জোরে জোরে শ্বাস নিতে নিতে শুধালেন, আমার হার্ট অ্যাটাক করাতে চাইছো? সানা অবাক হওয়ার ভঙ্গিতে বলল, বলছেন কি চাচুমা, এই বয়সে আপনার হার্ট কারো প্রতি অ্যাটাক হচ্ছে? দিস ইজ নট ফেয়ার টু মাই শাশুড়জি। মিসেস সোফিয়া বুঝতে পারেনি সানার কথা। কি বললে তুমি? সানা ওনাকে আশ্বাস দিয়ে বলল, ডোন্ট ওয়ারি চাচুমা, আই ফুললি সাপোর্ট ইউ। আপনার সেকেন্ড ম্যারেজ আমি দুপায়ে দাঁড়িয়ে দিব। তিনি এবার বুঝলেন সানা তার মজা উড়াচ্ছে। তিনি রেগে চিৎকার করে উঠলেন, তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে যাবে। চাচুমা, এনিওন টেকিং ইউর সাইড অর নট, আই এম অনলি টেকিং ইউর সাইড। সোফিয়ার রাগ এবার শক্তকাশে। তিনি এবার এক চিৎকার দিয়ে বললেন, গেট শ লস্টোটট। সানা মুখ বাঁকিয়ে যেতে যেতে বলল, আচ্ছাই কাকই জামানায় নেহি রাহা। ঈশানী দরজায় দাঁড়িয়ে সবটা শুনছিল। তার ভীষণ খুশি লাগছে। সানা এই মহিলাকে এভাবে জব্দ করেছে। বেশ ভালো হয়েছে, শুধু মাত্র শত্রু হওয়াতে। সানাকে একটা নোবেল দিতে পারেনি। একটা ইগোস্টিকের ব্যাপার স্যাপার আছে। তারপরও সানাকে একটা শাবাশি দিয়ে সে চলে গেল। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। আর যে মিটিং শেষ করে রুমের দিকে আসবে এমন সময় সানা তাকে দেখে রুমের দিকে দৌড় দিল। আর যে বুঝতে পেরে তার পিছন পিছন গিয়ে রুমে ঢুকবে তার আগেই সানা ঠাস করে তার মুখের উপর দরজা বন্ধ করে দিল। আর যে খুব ভালো মতোই বুঝতে পেরেছিল, এই মেয়ে এটাই করবে। তাই সে গেল দৌড়ে গিয়েছিল। আর্যের এমন মনে হলো সানা তার আত্মসম্মানে দুবার ঠাস করে থাপ্পড় মারল।
সে গর্জে উঠল, সানা ইউ ইডিয়েট, ওপেন দ্য ডোর। দ্যাটস নট আওয়ার হোম। মিসেস সোফিয়া জাওয়ান সর্বসাধারণের কাছে তিনি শান্ত, মার্জিত, ভদ্র এক নারী। আচরণ এতটাই পরিশীলিত যে অনেকেই তাকে আদর্শ চরিত্র ভাবতে ভুল করে না। তার প্রতিটি অঙ্গভঙ্গি, কথা মেপে বলা। কিন্তু তার কাছের মানুষেরা জানে সোফিয়ার সাম্রাজ্য আসলে তৈরি অহংকারের সূক্ষ্ম ইট দ্বারা। অপমান তিনি সহ্য করতে পারেন না। মতের বিরোধিতা হলে চোখের কোণে অদৃশ্য আগুন জ্বলে ওঠে। তার চোখের গভীরে লুকিয়ে থাকে গোপন সাম্রাজ্যের রানীর আদেশমাখা দৃঢ়তা। সানা মিসেস সোফিয়ার সাথে কথা বলে হেলে দুলে বিজয়ী ভঙ্গিতে রুমে যাচ্ছে। এমন সময় তার পেছনে থেকে নাতাশার আওয়াজ আসলো, সানা। সানা পিছন ফিরে তাকালো। নাতাশা তার দিকে অবজ্ঞার দৃষ্টিতে তাকিয়ে। লিসেন সানা, আমার তোমার সাথে কথা বলতে কোন ইন্টারেস্ট নাই। সানা মনে মনে ভাবছে, পাগল নাকি, না তার ছিঁড়া। নিজে কথা বলতে এসেছে আবার নিজেই বলছে কোন ইন্টারেস্ট নেই। বাংলা সিনেমা পেয়েছে নাকি, দাঁড়া দেখাচ্ছি। হঠাৎ সানা চোখে মুখে উদ্বেগ নিয়ে চিৎকার করে ওঠল, নাতাশা! নাতাশা ভয় পেয়ে গিয়েছে। কি 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 হয়েছে? তোমার তোমার কাঁধের পেছনে। নাতাশা আরো ভয় পেয়ে গেল। তার কণ্ঠ কাঁপা, ভয় স্পষ্ট। কি কি আমার পিছনে? একটা ইয়াবর টিকটিকি। নাতাশা যেন আকাশ থেকে পড়ল। সে জোরে চিৎকার করে উঠল। সে অলরেডি লাফালাফি শুরু করে দিয়েছে। সানা প্লিজ, এটা সরাও। কিন্তু নাতাশা আমি কিভাবে? নাতাশা এবার কাঁদো কাঁদো, সে আর একটু হলেই কেঁদে দিবে। পারছে না সানার হাতে পায়ে ধরে ফেলে। প্লিজ প্লিজ প্লিজ, ডু সামথিং, আই নো ইউ ক্যান হ্যান্ডেল ইট। প্লিজ। ওকে ওকে আমি দেখছি। সানা নিজের ভিতরে হাসি চেপে মেকি হাত নেড়ে তাড়ানোর ভঙ্গি করল। নাতাশা ভয়, অস্বস্তি আর কেঁদে ফেলা মুখ নিয়ে পিছন ফিরে তাকিয়ে দেখল, সানা পেটে হাত দিয়ে হাসছে। তার এবার সন্দেহ হলো, সে ঘাড় কাত করে নিজের পিছনে দেখল কিছুই নেই। মুহূর্তেই তার চোখ মুখ শক্ত হয়ে এলো। সে কিছু বলবে সানা তার কথার মাঝে ফোন কেটে হাত উঁচিয়ে থামিয়ে দিল। এক সেকেন্ড আমারও শেওড়া গাছের পেতনিদের সাথে কথা বলার কোন ইন্টারেস্ট নেই। নাতাশা বুঝতে পারেনি সানা এটা কি বলেছে। তাই সে জিজ্ঞেস করল, শেওড়া গাছের পেতনি আবার কি? সানা ভ্রু নাচিয়ে বলল, সার্চ ইট অন চ্যাট জিপিটি। এই বলে সে চলে গেল। এদিকে নাতাশা মোবাইল নিয়ে চ্যাট জিপিটিকে ভয়েস পাঠালো, সাথে সাথেই ভেসে এলো একটা রূপকথার পেতনির মুখ। সে প্রথম দেখাতেই ঘাবড়ে গেল। আহ করে উঠল, একটুর জন্য তার হাত ফসকে মোবাইলটা পড়েনি। সে ছবিটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল, মনে মনে ভাবল, আমি কোন দিক দিয়ে এমন দেখতে। তবে তার মাথাটা গরম হয়ে এলো যখন নিচের লেখাটুকু পড়তে শুরু করল। সে মোবাইলটা শক্ত করে ধরে জোরে চিৎকার করে ওঠল, সানা! সানা হাসতে হাসতে নিজের রুমের দিকে পা বাড়ালো। তখনই নজরে এলো আর যে করিডোরের অপর প্রান্ত থেকে আসছে। তাকে দেখেই সানা বুঝতে পারল, নিশ্চয়ই সানার সাথে কথা বলতে আসছে। কিন্তু তার এই জাউরার সাথে কথা বলার ইচ্ছা নেই। সে আরজেকে একটা বাঁকা হাসি উপহার দিয়ে রুমের দিকে ছুটে গেল। আরজে অদূরে দাঁড়িয়ে দেখছে সানা কি করছে। তার বুঝতে একটু সময় লাগলো, কিন্তু যখনই বুঝতে পারল ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। আরজে দৌড়ে রুমে ঢুকবে তার আগেই সানা তার মুখের উপর ঠাস করে দরজা বন্ধ করে দিল। সে বুঝতে পেরেছিল এই মেয়েটা এটাই করবে। আবার আবার তার মুখের উপর সানা এই কাজটা করল। আরজের এমন মনে হলো সানা তার আত্মসম্মানে দুবার ঠাস করে থাপ্পড় মারল। সে দরজার হ্যান্ডেল ঘুরাতে ঘুরাতে বলল, সানা, ওপেন দ্য ডোর। সানা! না, ওদিক থেকে কোন আওয়াজ আসছে না। সে এবার দরজায় করাঘাত করল, সানা, ইউ ইডিয়েট, ওপেন দ্য ডোর, দ্যাটস নট আওয়ার হোম। না সে জোরে চিৎকার করতে পারছে, না এই মেয়েটা দরজা খুলছে। ঠিক ওই সময় আর যে পেছনে থেকে কারো পায়ের আওয়াজ শুনতে পেল। সে পিছন ফিরে দেখল, দুজন সার্ভেন্ট এদিকে আসছে। আর যে তাড়াতাড়ি শটান হয়ে দাঁড়ালো, ঠিক একদম পরিপাটি করে নিল নিজেকে, ভাব এমন যেন এখানে কিছুই হয়নি। কেউ যদি জানতে পারে, তার যেই সুদর্শন চেহারা দেখার জন্য এত মেয়েরা পাগল সেই মুখের উপর তার বউ এভাবে ঠাস করে দরজা বন্ধ করে দিয়েছে, তাহলে তার সম্মান মাটিতে গিয়ে ঠেকবে। সার্ভেন্টরা তাকে দেখে জিজ্ঞেস করল, স্যার কিছু লাগবে? না, আপনারা যেতে পারেন। ওকে স্যার। সার্ভেন্ট দুজন চলে গেল আরজের দৃষ্টিসীমার বাইরে। তারপরও সে দুদিকে উকি দিয়ে দেখল কেউ আছে কিনা। না, কাউকে দেখা যাচ্ছে না। সে আবার মুখের পুনর্ভাব ফিরিয়ে আনল। সানার রুমের কাছে এসে দরজাতে কয়েকটা টোকা দিয়ে চিবিয়ে চিবিয়ে বলল,
দেখো সানা, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি, যদি একবার তোমাকে হাতের কাছে পাই না তখন বোঝাবো মজা। সানা, সানা। সানা দরজায় কান লাগিয়ে তার কথা শুনছে আর হাসছে। সানার মনে পড়ছে অনেক আগে একদিন আর যে এভাবেই তার মুখের উপর ঠাস করে দরজা বন্ধ করে দিয়েছিল। ওই দিন ওর এতটাই খারাপ লেগেছে। আর যে সানাকে 10 মিনিটের মতন ডেকে নিজের রুমে চলে গেল। কাল সকালেই তার ফ্লাইট। সানা হাসতে হাসতে এসপিকে কল করতে চলে গেল। এসপি ভিডিও কল ধরতেই ভেসে উঠল সানার হাসিমাখা মুখ। বেস্টি, তুই জানিস ওদের অবস্থা কি হয়েছে? আবে ইয়ার, তুই যেখানে ওদের অবস্থা কি ভালো হবে? সানা কিছুটা হাসি দমন করে বলল, তবে আমার মনে হচ্ছে আমি একটা অদ্ভুত চিড়িয়াখানায় ফেসে গেছি রে। কেমন চিড়িয়াখানা? দেখ না, একদিকে ওই কালনাগিনী, অন্যদিকে শেওড়া গাছের পেতনি, সামনে ইংরেজ বংশধর চাচুমা, আর পেছনে রানভীর জাওরা। কপাল, সবই আমার কপাল। এসপি হেসে হেসে বলল, ক্লাস কেমন নিলি ওদের? একদম সেকেন্ড ক্লাস। আজকে শুরু, তাই সেকেন্ড ক্লাস নিয়েছি, ধীরে ধীরে ফার্স্ট ক্লাস নেব। মুহূর্তে দুজনে হেসে লুটোপুটি। এসপি হাসি থামিয়ে সিরিয়াস হয়ে বলল, কাল থেকে তোর ক্লাস মনে আছে তো? হ্যাঁ, মনে আছে। আমি সকাল 10টায় নিতে আসব। ওকে। এসপির কিছু মনে হওয়াতে সে আবারও বলল, আচ্ছা শোন, তুই ওই সময় যে বলেছিস পার্কিং লটে কেউ ছিল, পরে আমি যেতে চেয়েছিলাম, তুই আমাকে নিষেধ করেছিলি কেন? মনে হচ্ছে আমি ভুল দেখেছি। এসপির ভাবাবেগ পরিবর্তন হলো না। কোথাও ওই কালনাগিনী তোর পিছনে কাউকে লাগায়নি তো? সানা লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, আই শোয়ার, এসপি, ওই কালনাগিনী যদি আমার পিছনে কাউকে লাগায় না, আমি ওর পেছনে কিংকোবরা লাগাবো। আপাতত ও তোর পেছনে রাসেল ভাইপার লাগিয়েছে। এভাবে আরো কতক্ষণ ধরে চলতে থাকলো তাদের কথোপকথন। কখনো এটা তো কখনো ওটা। মিসেস সোফিয়া রাতে ঘুমাতে পারছেন না। সানার কথা তাকে বারবার ভাবতে বাধ্য করছে। তিনি চেপে না রাখতে পেরে আর্যের রুমের দিকে আসলেন। আর্যে নিজের রুমে স্ক্রিপ্ট দেখছিল। এমন সময় কেউ দরজার কড়া নাড়ল। সে চোখ তুলে তাকিয়ে দেখল, মিসেস সোফিয়া। সে চোখ আবার স্ক্রিপ্টে রেখে শীতল কণ্ঠে শুধালো, মম, কিছু বলবে? তিনি আর্যের দিকে অগ্রসর হলেন। হা বেটা, তুমি কি বেশি বিজি? না, তুমি কি বলবে, বলো। অ্যাকচুয়ালি বেটা, সানা কেমন অদ্ভুত বিহেভ করছে। আর যে ভীষণ বিরক্ত, তার মা প্রতিবার সানার নামে তার কাছে হাজারটা নালিশ বলবে। কিন্তু কোনোদিনও সে এই বিষয়ে তার মায়ের মুখের উপর কিছু বলেনি। কারণ সে তার মায়ের হিংস্রতা সম্পর্কে অবগত। সে নিজের কাজে মন দিল। মিসেস সোফিয়া এক নিঃশ্বাসে সব বলতে থাকলেন। কিন্তু শেষের একটা কথা আর জেকে রাগিয়ে দিল। যখন মিসেস সোফিয়া তার আর সানার ডিভোর্সের কথা বলল, তখনই আর যে তার মাকে থামিয়ে দিল। মমো, প্লিজ, আমি এই বিষয়ে কোন কথা বলতে চাই না। আই নিড সাম রেস্ট। মিসেস সোফিয়া কথা বাড়ালেন না। ওকে, বলে চলে গেল। তবে মনে মনে তিনি ঠিক করে নিলেন সানাকে আর রাখা যাবে না। আর যে যেন হাফ হাত ছেড়ে বাঁচল। সকাল 8টার আগে ঈশানী আর যে বেরিয়ে পড়ল এয়ারপোর্টের উদ্দেশ্যে। 10টায় তাদের ফ্লাইট, তার আগে তাদের সেটে কিছু কাজ আছে। সানা ঘুম থেকে উঠেছে 9টায়। সে আজকে ফ্ল্যাটে চলে যাবে, সেখান থেকে তাকে ক্লাস করতে হবে। আর যে যাওয়ার আগে রিয়ানার কাছে সানাকে দেওয়ার জন্য একটি ক্রেডিট কার্ড দিয়ে গিয়েছে। সে থাকবে না যদি সানার কাজে লাগে। রিয়ানা সকালে সানাকে দেখেই তাকে তার কার্ড বুঝিয়ে দিয়ে চলে গেছে। সানার সাথে না তার ঝগড়ার সম্পর্ক না বন্ধুত্বের। সে নিজের মতো থাকে। সানা রেডি হয়ে নিচে গিয়ে দেখে নাতাশা আর সোফিয়া কোম্পানির বিষয়ে আলোচনা করছে। হাতে গুরুত্বপূর্ণ ফাইল। 1 সেকেন্ডে তার মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। সানাকে নামতে দেখে দুজনই না দেখার ভান করে মুখ বাঁকিয়ে বসে থাকল। নাতাশার হাতে কোল্ড কফি। সানা তার পাশ কাটিয়ে যাওয়ার সময়ই তাকে হালকা করে একটা ল্যাং দিল। এতটা সূক্ষ্মভাবে যে অপাত দৃষ্টিতে তা বুঝার অবকাশ নেই। নাতাশা নিজের ব্যালেন্স হারিয়ে মিসেস সোফিয়ার দিকে পড়ে গেল। তার হাতের কপি পড়ল সোফিয়ার হাতে থাকা ফাইলে আর তার পোশাকে। সোফিয়া তৎক্ষণাৎ রেগে গেলেন। হোয়াট দ্য হেল ইজ দিস নাতাশা? তুমি জানো ফাইলে 10 কোটি টাকার ডিল রয়েছে, এটা কতটা গুরুত্বপূর্ণ? নাতাশা কি বলবে বুঝতেই পারছে না। সে হঠাৎ কিভাবে পড়ে গেল সেটাও বুঝতে পারছে না। নাতাশা অনুতপ্ত হয়ে বলল, আম সরি বড়মা, আমি বুঝতে পারিনি। কিন্তু মিসেস সোফিয়া বোঝার মানুষ নয়, তিনি নাতাশার উপর চিৎকার করতে শুরু করলেন। সানা মুচকি হেসে চলে গেল। 10টায় ফ্লাইট, কিন্তু আর্যের মনে আধারের ঘন ঘটা। তার প্রথমবারের মতো মনে হলো সে কোন ইম্পর্ট্যান্ট জিনিস ফেলে যাচ্ছে।
সে বুঝতে পারছে না তার এমন কেন মনে হচ্ছে, যেন কাছের কাউকে সে অতি শীঘ্রই হারাতে চলছে। তার এই অস্থিরতা বেড়েই চলতে থাকল। এক সময় ডিরেক্টর এসে তাড়া দিল, আরজে আমাদের এখনই যাওয়া উচিত। আরজে সামনের দিকে পা বাড়িয়ে আবার কিছু মনে করে ডিরেক্টরকে বলল, আমার একটা কাজ আছে, আমি আসছি। এই বলে কোন দিকে না তাকিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। টের প্রাইভেট টার্মিনাল আজ একটু ব্যস্ত। কারণ শুধু আরজে একাই নয়, তার সাথে পুরো শুটিং টিম আছে। স্টাইলিস্ট, মেকআপ আর্টিস্ট, ডিরেক্টর, সাউন্ডম্যান, ক্যামেরাম্যান সবাই ব্যস্ত নিজের নিজের কাজে। পুরো শুটিং টিমের জন্য রাখা হয়েছে আলাদা প্রাইভেট জেট। কিন্তু এত সবকিছুর মাঝেও আরজের মনে বেঁধে আছে এক ঝাঁক অস্থিরতা। হঠাৎ তার বুকের ভেতর একটা অজানা টান উঠল, যেন গুরুত্বপূর্ণ কিছু হারিয়ে ফেলছে। এমন একটা অনুভূতি হচ্ছে তার, যা শব্দে বোঝানো যাচ্ছে না। চোখের নিচের শিরাগুলো টানটান হয়ে ওঠে, শ্বাসের ভিতরে অস্বস্তির গুমট। হাতে বিলাসবহুল ঘড়ির কাঁটার সামনে এগোচ্ছে, তবুও মন থমকে আছে একই জায়গায়। সে চোখ বন্ধ করতেই ভেসে উঠল সানার ওই দিনের অবাধ্য মুখখানা। কই, এর আগেও তো সে অনেকবার গিয়েছিল। কোনোদিনও এমন মনে হয়নি, তাহলে আজ কেন মনে হচ্ছে সে অতি শীঘ্রই কাছের কাউকে হারাতে চলছে। সবকিছু রেডি, ডিরেক্টর আরজের কাছে আসলো। আরজে, এবার আমাদের যাওয়া উচিত। ডিরেক্টরের কথা আরজের শ্রবণেন্দ্রিয় হতেই সে উঠে দাঁড়ায়। মনের অস্থিরতাকে ঠেলে ডিরেক্টরের সাথে পা বাড়ায়। কয়েক কদম এগোতেই হঠাৎ সে থেমে যায়। ডিরেক্টর আকাশ তার দিকে তাকাতেই আরজে তড়িঘড়ি করে বলে উঠল, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আমি আসছি। ডিরেক্টর কিছু বলবে তার আগেই আরজে কাচের দরজা ঠেলে বেরিয়ে পড়ে। চারপাশের সকল স্টাফরা চোখ বড় বড় করে দেখছে। আরজে সোজা বেরিয়ে আসে প্রাইভেট টার্মিনাল থেকে। বাইরে দাঁড়িয়ে থাকা তার কালো গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে। এয়ারপোর্ট থেকে আরজের গুলশানের ফ্ল্যাটে আসতে আধ ঘন্টা লাগলেও আরজে মাত্র 12 কি 13 মিনিটেই হাই স্পিডে গাড়ি ছুটিয়ে চলে আসে। রিয়ানা তাকে বলেছে সানা জাওয়ান ম্যানশন থেকে চলে এসেছে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। সানা নিজের রুমে নিজেকে রেডি করে নিয়ে মাত্র সিঁড়ি ভেঙে নিচে এসে দাঁড়িয়েছে। এমন সময় দরজা ঠেলে কেউ প্রবেশ করল। সানা চোখ তুলে তাকিয়েই হতবাক, অপ্রত্যাশিত কাউকে দেখে, রণবীর জাওয়ান। সানা চোখ দুটো বর্ষর করে ভাবছে, এই লোকের তো এয়ারপোর্টে থাকার কথা, এখানে কেন? রণবীর মাত্রই দরজা খুলতেই সামনের দৃশ্যে তার চোখ আটকে গেল। নীল চুড়িদার পরা, কোমরের নিচ পর্যন্ত চুলগুলো পনিটেইল করে বেঁধে রাখা এক রমণীতে। আরজে তাকিয়ে থাকে নিঃশ্বাসহীন বিস্ময়। মনে মনে ভাবছে, সানা তো এখানেই আছে, তাহলে আমার এমন কেন মনে হয়েছে? হয়তো আমি বেশি ভাবছি। আর ও কোথায় বা যাবে? আরজে এক পা এগিয়ে থেমে যায়। চোখের ভেতরে তার অনুভূতি জমে থাকে অস্থিরতা, ভয় আর তীব্র স্বস্তি মিলেমিশে এক অদ্ভুত গভীরতা তৈরি করেছে। সানার দিকে তাকিয়ে তার বুক কেঁপে ওঠে। এই মেয়েটা, মিনিট কয়েকের মধ্যেই তার ফ্লাইট, শুটিং টিম, সময়সূচি সব ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য করেছে। তার কণ্ঠ ভাঙ্গা, নিচু আর কাপা স্বরে বের হয়, সানা। সানার নিজের ও আরজেকে কেমন অদ্ভুত মনে হচ্ছে। আরজের চুল একদম উস্কো খুস্কো, পরনের পোশাক অনেকটা এলোমেলো, চোখগুলো কেমন নির্জীব ভাবে তার দিকে তাকিয়ে আছে। আরজেকে সে সবসময় ফর্মাল গেটাপেই দেখেছে। তাহলে আজ কি হলো? সে নিজের ভ্রু গুছিয়ে জবাব দেয়, কিছু বলবেন মিস্টার? সানার কণ্ঠ তার কানে আসতেই এক মুহূর্তে আরজে আবার তার চিরচেনা রূপে ফিরে আসে। ইস, কি করতে যাচ্ছিল সে? আরজে কোন কথাই খুঁজে পাচ্ছে না। কি বলবে সে? কেন এসেছে? আরজে গলা খাকারি দিয়ে বলে, রিয়ানা তোমাকে কার্ড দিয়েছে? সানার কণ্ঠে শান্ত উত্তর, হ্যাঁ, কেন? ওহ, এটাই জিজ্ঞেস করতে এসেছিলাম আমি। বাই, টেক কেয়ার। এই বলে আরজে একরকম পালিয়ে যায়। সে নিজেই বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। ইস, সে যদি বুঝতে পারত সে সত্যিই সানাকে হারিয়ে ফেলতে চলছে, তাহলে হয়তো তার কথোপকথন অন্য রকম হতো। নিজের কাছে পড়ে থাকা অযত্নের জিনিসটা অমূল্য হয়ে ওঠে হারানোর পর। সানা বিমূর্ত হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, এটা কি হলো? একটা কার্ডের কথা জিজ্ঞেস করতে ছুটে এলো, নাকি এ আবার ডেট এক্সপায়ার ওয়ালা বাংলা মাল খেয়েছে? সানার কিছু মনে পড়তেই তার চোখ বড় বড় হয়ে গেল। নিচে এসপি রণবীর যদি তাকে দেখে চিনে ফেলে। সে হাত উপরের দিকে তুলে বলে, হে উপরওয়ালা, ইচ বারকি লিয়ে বাঁচা দিজে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। সানার ভয়ই সত্যি হলো। এসপি মাত্র গাড়ি নিয়ে পার্কিং লটে এসেছে।
সানার জন্য গাড়ির ভিতর বসে আছে। এমন সময় আর যে তাড়াহুড়ো করে নিজের গাড়ির দিকে যাচ্ছিল, কিন্তু সামনে নজরে আসে এসপির মুখখানা। এসপি এখনো লক্ষ্য করেনি। তৎক্ষণাৎ আর্যের ওই দিনের কথা মনে পড়ে যায়। সে হাত মুষ্টিবদ্ধ করে এসপির গাড়ির দিকে এগিয়ে যায়। এসপি বসে বসে ভিডিও গেম খেলছিল, এমন সময় তার লুকিং গ্লাসে টোকা পড়ে। সে না দেখেই খুলে দিল ভেবেছে সানা এসেছে। নিচের দিকে তাকিয়ে বলল, পেস্ট্রি ওই দিক দিয়ে আয়। এই বলে চোখ ওঠাতেই দেখে আর্যে দাঁড়িয়ে আছে চোখ মুখ শক্ত করে। এসপির মনে হলো সে স্বপ্ন দেখছে। আর্যে এখানে কোথা থেকে আসবে? এর তো এয়ারপোর্টে থাকার কথা। তখনই এসপির কানে এলো একটা গম্ভীর ও কঠোরতা মাখা স্বর। তুমি তো ওই দিন রেস্টুরেন্টে ছিলে তাই না? এসপি নিজের ভাব পরিবর্তন করে চোখে মুখে উচ্ছ্বাস নিয়ে এলো। সে তার হাতটা বাড়িয়ে দিল হ্যান্ডশেকের জন্য। মুখে বলতে থাকলো, হোয়াট আ সারপ্রাইজ, বিগ ফ্যান ব্রো। আরজে নিজের হাত তো বাড়ালোই না, বরং মুখের ভাব একই রেখে জিজ্ঞেস করল, তুমি এখানে কি করছো? এসপি নিজের হাত গুটিয়ে নিল। সে কিছুটা অপমানিত বোধ করল। ও আমি এখানে ফ্ল্যাট দেখতে এসেছি। কিন্তু এই প্লটে তো কোন ফ্ল্যাট খালি নেই। এসপি নিজের জিভে কামড় বসালো, কি বলতে কি বলে ফেলেছে। ও, তাহলে মনে হয় ভুল অ্যাড্রেসে চলে। আর যে তার কথা কেটে প্রশ্ন ছুড়ল, সানাকে জানো? এসপি ভাবছে ওইদিন দেখে ফেলে নিত, কিন্তু মুখের ভাব অন্যরকম। সানা? কে সানা? হঠাৎ আর যে এসপির ডেনিম জ্যাকেটের কলার ধরে টান দিয়ে মাথাটা লুকিং গ্লাস দিয়ে একটু বাইরে নিয়ে আসলো। এসপি এমন আকস্মিক আক্রমণে কিছুটা হকচকিয়ে গেল। সে এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। আর যে চোখ গরম করে হিসহিসিয়ে বলল, যদি ওটা সানা হয়, তাহলে তুমি নেক্সট টাইম দাঁড়ানোর অবস্থাতেই থাকবে না, পালানো তো দূর। কথা শেষ আর যে এসপিকে এক প্রকার ছুঁড়ে ফেলে দিয়েছে। এসপি ঠাস করে সিটে ছিটকে পড়ল। আর যে গাড়ি নিয়ে চলে যায়। এই মুহূর্তে তার হাতে সময় নেই, না হলে এই ছেলের ভালো মতো ক্লাস নিত। ওই দিকে সবাই আর্যের জন্য বসে আছে। এসপি নিজের কলারটা ঠিক করে লুকিং গ্লাস দিয়ে আর্যের দিকে গালি ছুড়ে, শালা এক নাম্বারের জওরা, কটকটি তোর সঠিক নামটাই দিয়েছে। তোকে তো আমি আমার লাইফেও পেস্ট্রিকে দেব না। সানা এতক্ষণ ধরে সিঁড়ির দিকে লুকিয়ে লুকিয়ে এদের কাণ্ডকারখানা দেখছিল। সে একটু আগেই এসেছে, এদের দুজনকে দেখে এগিয়ে আসেনি। আর যে বেরুতেই সে তাড়াতাড়ি এসপির গাড়িতে উঠে গেল। এসপি তার দিকে তাকিয়ে প্রশ্ন করল, ওই আর যে তো দুবাই থাকার কথা, এখানে কি ভাবে টপকালো? সানা তার দিকে বিরক্তিসূচক দৃষ্টি ফেলে শুধল, ছাড় না এসব, বাংলা মাল খেয়ে এসেছে। এসপি গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, আমার তো মনে হয় লালন ফকিরের গাঞ্জা খেয়ে এসেছে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। সারাদিন সানা ক্লাসে ব্যস্ত ছিল। বিকেলে আসার সময় এসপিকে বলে সে পার্লারে যাবে, নিজের গেটআপ চেঞ্জ করতে। কিন্তু এসপি কিছুতেই রাজি হচ্ছিল না। সে এক পায়ে দাঁড়ানো, সে কিছুতেই যাবে না। তাকে এক প্রকার ব্ল্যাকমেইল করেই সানা টেনেহিচড়ে নিয়ে এসেছে গুলশানের সোয়াই বিউটি কেয়ার স্পাইন সেলুন এ। এসপি নিজের মুখটাকে বেজার করে রেখেছে। সে এই সব লেডিস কাজে নাই, অথচ এই মেয়েটা তার একটা কথা শুনলে তো। হঠাৎ তার চোখ সামনে পড়তেই সে তাড়াতাড়ি সানার ওড়না দিয়ে নিজের মুখ ঢেকে ফেলে। সানার পিছন দিকে ওড়নাতে টান পড়াতেই সে পিছন ফিরে দেখল, এসপি ওড়নার পিছনের দিকটা মাথায় মুখ ঢেকে দিয়ে বসে আছে। সানা কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করল, কিরে কি হলো, তুই আমার ওড়না পরেছিস কেন? এসপির কণ্ঠ নিচু, ফিসফিস করে বলল, আরে তোর পাশে যে চুল কাটাচ্ছে না। হ্যাঁ, আর যে চুল কাটছে, দুটোর সাথেই আমার টাইম পাস চলছে অনলাইনে। এখন যদি দুটোই আমাকে দেখে ফেলে তাহলে একজন আরেকজনের চুল না কেটে চুল ছিঁড়েই ফেলবে। সোনার মুখের হাসি চওড়া হলো। তার পেট ফেটে হাসি আসলো। তার মাথায় এসপিকে কাবু করার একটা বুদ্ধি আসলো। সে এসপির দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, আর যদি দুজন মিলে তোর চুল ছিঁড়ে ফেলে, তোকে পাবলিকের সামনে কেলানি দেয়। এসপির চোখ বড় বড় হয়ে গেল। কি বলছিস কি? এমনটা তো আমি ভেবে দেখিনি। ভেবে দেখ, আমি এখনই ওদের বলতে যাচ্ছি। প্লিজ এমনটা করিস না, এবারের মতন বাঁচিয়ে দে। নেক্সট টাইম আমি আর তোর কথা শুনে কোথাও যাব না। আচ্ছা বাঁচাবো, কোন সমস্যা নেই, কিন্তু ফ্রিতে যে কিছুই মিলে না। এই বলে সানা নিজের মোবাইলে বিকাশ খুলে নিজের স্ক্যানার এসপির দিকে এগিয়ে দিল। এসপি মুহূর্তেই বুঝে ফেলল সানা কি চায়। সে মনে মনে সানাকে হাজারটা কথা শোনালো।
একে তো এই মেয়ের জন্য ফেসেছে, তার উপর তার সাথেই ব্যবসা করছে, ধান্দাবাজ মহিলা। সে সানার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই বন্ধু না শত্রু আর? সানার নির্ভীক জবাব, আমি সুযোগ সন্ধানী, তুই কি দিবি কিনা ভেবে দেখ, না হলে ওদেরকে আমি এখনই ডাক দিচ্ছি। এই বলে সে পাশের জনের দিকে তাকিয়ে বলল, এক্সকিউজ মি। এসপির চেহারা ভয় মিয়ে গেল। সে এই মহিলা সমাবেশের হাতে মার খেতে চায় না। মনে মনে তওবা করে ফেলল, লাইফে আর সানার কথা শুনে অন্য কোথাও না হোক, অন্তত পার্লারে আসবে না সে। তাড়াতাড়ি সানাকে বলতে শুরু করল, কটকটির বাচ্চা, আমি তোকে পাঠাচ্ছি তো। সানা মনে মনে হাসতে হাসতে শেষ। আজকে এর আচ্ছা মতো ধোলাই হবে যদি মেয়েদের বলে দেয়। পাশে থাকা মহিলাটি ততক্ষণে চলে এসেছে। সানার দিকে তাকিয়ে বলল, জি ম্যাম বলুন। অন্য কাউকে ডেকে দিবেন প্লিজ। মেয়েটি হাসিমুখে বলল, অবশ্যই। আপনার সাথের জন কি চুল কাটাবে? সানা নিজের হাসি ভিতরে চেপে এসপির দিকে তাকিয়ে বলল, না, এই নিজের নাক কাটাবে। এসপি সানার ওড়নাটা হাত দিয়ে মাথার এদিকে চেপে ধরে বসে আছে। মহিলাটি বুঝতে পারেনি, সে সানাকে ওকে ম্যাম বলে চলে গিয়েছে। এসপি সানার মোবাইলে 1000 টাকা পাঠাতেই সানা বলে উঠল, 5 পাঠা। তুই কি আমাকে ফকির বানাতে চাস? তুই পাঠাবি নাকি আমি ওনাকে ডাক দিব? তোর মতো বন্ধু শুধু আমারই হোক আর কারো না হোক। এই বলে সে আরো 1004 টাকা পাঠালো। সানা হেসে কুটি কুটি, আজ আচ্ছা মতো জব্দ করেছে এই বিটকেলকে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। সকালবেলা সানার ঘুম ভাঙে মোবাইলের টুংটাং মেসেজের শব্দে। সে হামি তুলে 2 মিনিট বসে থাকে। তারপর ধীরে ধীরে মোবাইলটা হাতে নেয়। এই 7 সকালে আবার কে মেসেজ পাঠালো? কিন্তু মোবাইলে চোখ পড়তেই স্ক্রিনে থাকা ছবিটি দেখেই তার চোখ মুখ শক্ত হয়ে এলো। সে কিছু না ভেবেই মোবাইলটা বিছানার একপাশে ছুঁড়ে ফেলে দিল। 2 হাত দিয়ে মাথা চেপে ধরে বসে থাকল। তারপর ধীরে ধীরে বলল, আজ থেকে সবকিছুর সমাপ্তি হলো। অ্যাটলান্টিস, দ্য পাম, দুবাইয়ের বিখ্যাত সমুদ্র পাড়ের বিলাসবহুল রিসোর্ট আজ সোনালি আর নীল আলোয় সজ্জিত। ভিতরের বিলাসবহুল বলরুম আজ আর্যের ইনফিনিটি লাভ মুভির ইনভেস্টার পার্টির জন্য আরও ঝলমলে হয়ে উঠেছে। ক্রিস্টালের ঝাড়বাতিগুলো মাথার উপর তারার মতো ঝলকাচ্ছে। আর চারদিকে বাজছে লাইভ স্যাক্সোফোনের স্নিগ্ধ জ্যাজ। গোল্ডেন কার্পেট বিছানো পথ ধরে একের পর এক বিদেশি প্রযোজক, মিডিয়া টাইকুন, ফাইন্যান্সার ঢুকছেন। ক্যামেরার ক্লিক ক্লিক শব্দে চারদিক আলোকিত হয়ে উঠেছে। ওদের মাঝে প্রবেশ করে আরজে, মুহূর্তে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয় সে। তার পরনে আজ মিডনাইট কালো রঙের এক্সক্লুসিভ স্যাটিন শাইন টক্সিডো। ভিতরের ধবধবে সাদা শার্টে কোন ভাঁজ নেই। কালো বুট জুতার পলিশ, কালো লেদারে তাকে আরও ফুটিয়ে তুলছে। ডার্ক ব্রাউন চোখগুলো ক্যামেরার ফ্ল্যাশলাইটে আরও বেশি চকচক করছে। তার চারদিকে প্রেসের লোকজন তাকে তার মুভির সম্পর্কে জিজ্ঞেস করছে। ঈশানী অদূরে রওনাকের সাথে দাঁড়িয়ে কিন্তু দৃষ্টি নিক্ষিপ্ত আর্যের দিকে। কিছুক্ষণ পর ঈশানী আর রওনাকের মোবাইলে একটা মেসেজ আসে। মেসেজটা দেখে দুজনের চোখাচোখি হলো। মুহূর্তে দুজনের মুখে দুষ্টু হাসি ফুটে উঠল। পার্টি প্রায় শেষের দিকে। আরজে কিছু ইনভেস্টরের সাথে কথা বলছিল। রওনাক আরজের কাছে আসে, তার হাতে কোল্ড ড্রিঙ্কস। সেটা সে আরজের দিকে এগিয়ে দেয়। আরজে কিছু না ভেবে এক চুমুক মুখে তুলে। ঈশানী দূর থেকে সবটাই লক্ষ্য করছে। তার মুখের হাসি চওড়া হলো। কিছুক্ষণ পরে আরজের মাথাটা হালকা ঘুরে এলো। চারদিক কেমন ঝাপসা হয়ে আসছে। সে একটা সিটে বসে পড়ে রওনাক এগিয়ে আসে। স্যার, মনে হচ্ছে উচ্চ সাউন্ডে মিউজিকের জন্য এমন হচ্ছে। চলুন আমি আপনাকে আপনার রুমে দিয়ে আসি। রওনাক আরজেকে নিয়ে যায়। যাওয়ার সময় ঈশানীকে চোখে ইশারা করে। ঈশানী মাথা নাড়িয়ে সম্মতি জানায়। সে নিজের হাতের মোবাইল ফোনে কাউকে মেসেজ টাইপিং করে পাঠিয়ে দেয়। কাজ হয়ে গিয়েছে। রওনাক আরজেকে রুমে রেখে আসতেই ঈশানী একটা নাইট ড্রেস পরে আসে। আরজের মাথা এখনো ঝিম ধরে আছে। সে বুঝতেই পারছে না, সে তো পার্টিতে এমন কিছুই খায়নি, তাহলে এমন কেন হচ্ছে। ঈশানী ধীরে ধীরে এগিয়ে যায় আরজের দিকে। আরজে এখনো নিজের মাথা ধরেই চোখ বন্ধ করে ডিবানে বসে আছে। ঈশানী কিছুটা ঝুঁকে আরজের কোর্টের দিকে হাত বাড়ায়। আরজে কারো স্পর্শ পেতেই তার হাত ধরে ফেলে। তোরাক করে চোখ খুলে ফেলে আরজে। ঈশানী ধরা পড়ার ভয়ে চমকে ওঠে। আরজে ঝাঁটা মেরে হাত সরিয়ে দেয়। ঈশানী কয়েক কদম পিছিয়ে যায়। আরজের কণ্ঠে বিস্ময় আর কঠোরতা। তুমি এখানে কি করছো? ঈশানী কি বলবে ভেবে পাচ্ছে না, সে তোতলিয়ে বলতে শুরু করল,
ওই আর যে আমি তোমাকে দেখতে এসেছি। তুমি ঠিক আছো কিনা? আর যে নিজের কঠোরতা বজায় রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে। ঠিক করে বলো কি করছিলে তুমি? ঈশানী নিজেকে মনে মনে প্রস্তুত করল, আজকে সে পিছিয়ে যাবে না। যদি সে আজ না বলে তাহলে ওই ব্যক্তি ঈশানীকে ছাড়বে না। ঈশানী কাপা কাপা কণ্ঠে বলল, আর যে আই লাভ। ব্যাস আর বাকিটা বলা হয়ে ওঠেনি তার আগেই একটা জোরে শব্দ হলো, ঠাস। থাপ্পড় এতটা জোরে ছিল ঈশানী ছিটকে ডিবানে পড়ে গেল। আর যে কে রাগানোর জন্য এই দুটো ওয়ার্ডই যথেষ্ট ছিল। দেওয়ালে ঝংকার তোলার মতো চিৎকার করে উঠল আর যে, হাউ ডেয়ার ইউ ঈশানী, হাউ ক্যান ইউ ডেয়ার, ইউ নো আ ম্যারিড ম্যান। আর আমার বিয়ে না হলেও তোমার কোন চান্স ছিল না। সেটা আমি তোমাকে 1000 বার বুঝিয়েছি। তুমি হয়তো ভুলে গিয়েছে তুমি কারো আমানত আমার কাছে। আমি তাকে কথা দিয়েছিলাম আমি তোমার সম্পূর্ণ খেয়াল রাখব। তার মানে এটা নয় তুমি যা খুশি তাই করতে পারবে। ঈশানীর অলরেডি হেঁচকি উঠে গেছে। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তার কল্পনাতেও ছিল না আর যে এমন রিয়েক্ট করবে। আর যে সামনে থাকা একটা কাচের টেবিলে জোরে লাথ বসালো। সাথে সাথে কাচটা উচ্চশব্দে ভেঙে চুরমার হয়ে গেল। ঈশানী 2 হাত দিয়ে কান ঢেকে ফেলল। আর যে উল্টো দিকে ফিরে গর্জে উঠল, জাস্ট গেট লস্ট ইডিয়েট। ঈশানী হাত দিয়ে নিজের চোখ মুছে দৌড়ে চলে গেল। এদিকে আর যে রুমের সবকিছু ভাঙা শুরু করে দিয়েছে। তার ভিতরের পশুটা বেরিয়ে আসতে চাইছে। হাতের কয়েক দিক দিয়ে কেটে গিয়েছে। হাত দিয়ে ঝড়ো ঝড়ো করে রক্ত ঝরছে। সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। মাথার চুলগুলো জোরে টেনে ধরছে। তার চোখ রীতিমতো লাল হয়ে গিয়েছে। চোখের শিরাগুলো টানটান হয়ে উঠেছে। নাকের পাটাতন ফলে রক্ত পড়া শুরু করে দিয়েছে। সে ভালো করে বুঝতে পারছে নিশ্চয় তাকে উল্টোপাল্টা কিছু দেওয়া হয়েছে, যার প্রভাব পড়ছে খুব বাজে ভাবে। এবার তার ওষুধের দরকার। আর যে ঔষধ খুঁজতে থাকলো আর মুখে বিড়বিড় করছে কয়েকটা শব্দ বারবার। মমো সানাকে ছাড়বে না, মমো সানাকে ছাড়বে না। আমার থেকে সব কেড়ে নেবে। সে এদিক সেদিকে হাতরে একটা ইঞ্জেকশন বের করে ওটা পুশ করে দিল কাপা কাপা হাতে। এভাবেই কতক্ষণ বসে থাকলো। আরজের সারা মুখ রক্তে চেয়ে গিয়েছে, সিল্কি চুলগুলো সারা কপাল জুড়ে। তাকে এখন দেখতে এতটাই ভয়ঙ্কর লাগছে যে কারো নিঃশ্বাস আটকে আসবে। আরজে ওঠে চলে যায় বাথরুমে। এখন তার একটা লম্বা শাওয়ার দরকার। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। মনিটরের স্ক্রিনের সামনে বসে আছে ঈশানী আর রওনাক। দুজনেরই ঘেমে ঘেয়ে অবস্থা একাকার। ঈশানী বারবার ঢোক গিলছে যেন নিজের ভয় লুকানোর মেকি চেষ্টা। কেননা মনিটরের স্ক্রিনে থাকা ব্যক্তিটি যেন রাতের অন্ধকার ছিঁড়ে বেরিয়ে আসা এক ছায়া। তার গায়ের পোশাকের রং কালোর থেকেও গভীর। লম্বা কালো হুড দিয়ে মুখের অর্ধেক ঢাকা, মুখে কালো হ্যালোইন মাস্ক, এর মাঝে কেবল দুটি চোখেই দেখা যাচ্ছে। দুটি নীলাভ চোখের মণি, যা ইতিমধ্যে লাল হয়ে উঠেছে। চোখের ভেতরেই যেন একটা নীরব ঝড় জমে আছে, একটা ঠান্ডা প্রতিশোধ। তার পেছনে ধীমে ধীমে জ্বলছে কিছুটা আলো। সেই আলোতে তার চেহারাটাকে আরো ভয়ঙ্কর করে তুলছে। ভেসে এলো তার ইলেকট্রিক ভয়েজ, মনে হচ্ছে সে তার আসল কণ্ঠস্বরও কাউকে শোনাতে চায় না। রাস্কেল, তোমাদের দুজনকে দিয়ে একটা কাজও হয় না। ঈশানীর অবস্থা খারাপ, সে এই ভয়টাই পেয়েছিল। রওনাক নিচু স্বরে মিন মিন করে বলল, মাস্টার আমি তো ওই কোল্ড ড্রিঙ্কসটাই দিয়েছি যেটা আপনি পাঠিয়েছেন। আরও ঝংকার দিয়ে কাঁপিয়ে তোলা চিৎকার এলো ওই পাশ থেকে। এতটা হাই লেভেলের ড্রাগস দেওয়ার পরও আর যে সজ্ঞানে কিভাবে ছিল? উদ্ধৃতি চিহ্ন। এবার ঈশানী কণ্ঠে ভয় নিয়ে মিন মিন করে বলল, মাস্টার আমরা তো কিছুই জানি। ঈশানী তার কথা সম্পূর্ণ করতে পারল না। তার কথা কেটে ঝাঝালো কণ্ঠ আসে ওই দিক থেকে, ইউ টু হ্যাভ আ লাস্ট চান্স, ইফ ইউ ফেইল দ্যাট মিন্স ইউ ফিনিশ। রওনাকের দিকে তাকিয়ে আদেশ ছাড়ল, রওনাক সেন্ড মি দ্য সিসিটিভি ফুটেজ। কল কেটে যায়। রওনাক আর ঈশানী যেন হাফ ছেড়ে বাঁচল। রওনাক আরজের রুমে লাগানো সিসিটিভির ফুটেজটা পাঠিয়ে দেয়। মনিটরের ওই পাশের ব্যক্তিটি মাস্কের নিচের ঠোঁটের কোণে ডেভিল হাসি ফুটে ওঠে। সামনের স্ক্রিনে আরজে আর ঈশানীর ভিডিও, কিন্তু ভিডিওতে এমন কোন মুহূর্ত নেই যেটা তার কাজে আসবে। সে ভিডিও ক্লিপটা ছুঁড়ে ফেলে দিল। তার সামনে থাকা টেবিলে সানার কয়েকটা ছবি রাখা। সেখান থেকে একটা ছবি হাতে নিয়ে একটা রেড মার্কার দিয়ে তার উপর ক্রস চিহ্ন আঁকল। মুখে বলল, ইটস টাইম টু প্লে উইথ ইউ সানা বেবি গার্ল। তারপর সে অট্টহাসিতে ফেটে পড়ল। এআই দিয়ে নিখুঁতভাবে আরজের সাথে কয়েকজন অ্যাক্টরসের, যার মধ্যে ঈশানীই বেশি আছে, এমন কয়েকটা ছবি এডিট করে সানার নাম্বারে পাঠিয়ে দিল।
আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। মাস্টারের পাঠানো সেই পিকগুলোই সানা এসপিকে দেখিয়েছে। এসপি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ছবিগুলো এমন, যে কেউ দেখে মনে করবে আর যে আর ঈশানীর অন্তরঙ্গ মুহূর্তের। এসপি একবার সানার দিকে তাকালো, যে এই মুহূর্তে পাশের সিটে হেলান দিয়ে বসে আছে। তুই ঠিক আছিস সানা? সানা চোখ বন্ধ রেখেই বলল, ইয়া হাম ওকে। এসপি জানে সানা যতই মুখেই বলুক মনে মনে ঠিকই খারাপ লাগছে তার। আফটার অল বাঙালি মেয়ে। আমি জানি তোর খারাপ লাগছে। সানা এবার চোখ খুলে বসল। ইটস বিন 1 ইয়ার্স এসপি। আমার সম্পূর্ণ অ্যাপোর্ট ছিল এই সম্পর্কে। সানার চোখের কোণ কিছুটা ভিজে উঠল। এসপি তাকে সান্ত্বনা দিতে বলল, তুই চাইলে কাঁদতে পারিস। সানা এবার উচ্চশব্দে হেসে দিল। সে হাসতে হাসতে বলল, 4 দিনের পৃথিবীতে আমি 2 দিন কান্না করব তাও অন্যের জন্য, যে আমাকে কোনোদিনও মূল্যই দেয়নি। সানার চোখের পানি এতটাও সস্তা নয়। এসপি এবার হেসে তার কাঁধে চাপড় দিয়ে বলল, দ্যাটস এ গুড গার্ল। কিছু একটা ভেবে এসপি সানার দিকে তাকিয়ে আবার বলল, সানা তোর মনে আছে তো আজ কিন্তু প্রীতির বিয়ে। আমি তোকে 2 দিন আগে বলেছি। বিয়েতে যাবি তো? অবশ্যই যাব। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। সন্ধ্যা 6টার সময় বিয়ে শুরু হয়ে গিয়েছে। প্রীতি, সানা আর এসপির কলেজ ফ্রেন্ড, ক্লাস টপার ছিল। আজ তারই বিয়ে, উপস্থিত তাদের ক্লাসের মোটামুটি সবাই। সানা আর এসপি বিয়ে বাড়িতে এসে পৌঁছিয়েছে রাত 8টার উপরে। এসপি এই মুহূর্তে ভীষণ বিরক্ত সানার উপর। এই মেয়ে 5টার সময় পার্লারে ঢুকেছে বলেছে 1 ঘন্টা লাগবে অথচ 2 ঘন্টা পর বের হলো। তার উপর রাস্তার ট্রাফিক, সে নিজে বুঝতে পারে না মেয়েদের রেডি হতে এত সময় লাগে কিভাবে। সে তো 5 মিনিটে 5 বার রেডি হতে পারে। অবশ্য চুল সেট করতে মাত্র একটু সময় লাগে। সানার পরনে গোলাপি রঙের লেহেঙ্গা আর এসপির পরনে সাদা পাঞ্জাবি। সানা আর এসপি স্টেজের থেকে একটু দূরে বসে আছে। একটু আগেই তারা খাওয়া দাওয়া সেরে এসেছে। এবার বধূ আর বরের সাথে দেখা করার পালা। একটু পর সানা স্টেজের দিকে তাকিয়ে বলে, এসপি, ওটা তোর এক্স গার্লফ্রেন্ড ছিল তাই না? হ্যাঁ, 2 দিনের রিলেশন ছিল, পটে গেছে, ব্রেকআপ হয়ে গেছে। আর শালি ধান্দাবাজ ছিল, একসাথে 4টা বয়ফ্রেন্ড জুটেছিল। চোরের মায়ের বড় গলা। আর তোর কয়টা ছিল সেটা বল। এসপি ভাব নিয়ে বলল, আমার বেশি না, 6 থেকে 7টা ছিল শুধু। আচ্ছা, নিজের বেলা 16 আনা, অন্যের বেলা 0 আনা। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। রাত 11টার দিকে কনেকে একেবারে বিদায় জানিয়ে, সব ক্লাসমেটদের থেকে বিদায় নিয়ে তারা বেরোবে। এমন সময় একজন ওয়েটার তাদের সামনে এসে বলল, স্যার, আপনাদের জন্য জুস। সানা আর এসপি তাড়াতাড়ি, এই মুহূর্তে কিছু না ভেবে কোন দিকে না তাকিয়ে জুস খেয়ে বেরিয়ে পড়ে। এমনিতেই তাদের দেরি হয়ে গিয়েছে। অথচ তারা লক্ষ্যই করল না কেউ অদূরে দাঁড়িয়ে কালো মাস্কের আড়ালে নীল চোখ দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে, মাস্টার। তার প্ল্যান সফল, এবার ফলাফলের পালা। ওয়েটারটা তার দিকে এগিয়ে আসে। মাস্টার তার হাতে একটা টাকার প্যাকেট ধরিয়ে বাঁকা হেসে চলে যায়। এসপি আর সানা গাড়ির কাছে আসতেই দুজনের মাথা ঘুরে ওঠে। সানা ইতিমধ্যে চোখে ঝাপসা দেখতে পাচ্ছে। এসপিরও কেমন লাগছে, সে কিছুটা বুঝে ফেলে। এসপি সানাকে বলে, কিরে, এমন কেন হচ্ছে, ওই জুসে কিছু ছিল নাকি? সানার অলরেডি অবস্থা খারাপ হয়ে গিয়েছে। এসব ছাড়, আগে বল তোর গাড়ি কয়টা? আমি 3টা দেখতে পাচ্ছি। তুই একবারও বলিসনি তুই 3টা গাড়ি কিনেছিস। আর আমার একটাও নাই। এসপি পাত্তা দিল না তার কথা। সেও প্রায় মাতাল হয়ে গিয়েছে। সে খেকিয়ে উঠল সানার সাথে। তুই রাস্তায় গিয়ে দাঁড়া, যা, আমি গাড়ি নিয়ে আসছি। সানা আচ্ছা বলে হেলে দুলে চলে যায়। সে রাস্তার কাছে গিয়ে বলে, আরে আর রাস্তা তো 5টা, কোনটায় দাঁড়াবো? এসপি এদিকে গাড়ির ডিকি ধরে টানছে আর বলছে, 3টায় একসাথে দাঁড়াবি, না হলে আজকে আমি তোর কানের নিচে বাজাবো। সানা হাই হুতাশ করতে করতে রাস্তায় বসে পড়ে। ওই জাউরা আমার লাইফ শেষ করে দিয়েছে। ছাড়বো না আমি ওকে। ওর পেছনে আমি পাগলা কুত্তা লাগাবো, ভাদ্র মাসের পাগল ছেড়ে দেব। সানা এলোমেলো হাঁটতে হাঁটতে কারো গাড়ির সামনে গিয়ে ধাক্কা খায়। এসপির বাচ্চা, এখানে তোর গাড়ি, তুই ওখানে কি করছিস? এসপি আবারও খ্যাক করে ওঠল। তুই জানিস কচু, আমার গাড়ি এটাই। সানা এখনো ওই গাড়ির দরজা ধরে টানছে।
দূর থেকে মাস্ক পরা লোকটা নিজের কালো মার্সিডিজ থেকে বেরিয়ে তাদের দিকে আসবে তার আগেই কেউ সানার পিছনে এসে দাঁড়ায়। মাস্টার আবার নিজের গাড়িতে ফিরে যায়। এক্সকিউজ মি মিস, হোয়াট আর ইউ ডুইং? সানা উল্টো ফিরে আধো আধো চোখ খুলে তাকায়, সামনে এক সুদর্শন যুবক তার মুখ থেকে আপনা আপনি বেরিয়ে যায়। কিতনা হ্যান্ডসাম! লোকটি একবার সানার দিকে তো একবার এসপির দিকে তাকায়, যে এই মুহূর্তে সর্বশক্তি ব্যয় করে অন্য কারোর গাড়ির টায়ার ধরে টানছে। লোকটি দুজনকেই নিজের গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। দূর থেকে মাস্ক পরা লোকটি দাঁড়িয়ে সবটা দেখে। সে জোরে ঘুষি বসায় কয়েকটা গাড়ির স্টিয়ারিংয়ে। আবার তার প্ল্যান ফ্লপ হয়ে গিয়েছে। সে চিৎকার দিয়ে ওঠে, আহহ, আই উইল নট স্পেয়ার ইউ। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। সানার সকালে ঘুম ভাঙতে দেখে সে একটা বড় বেডরুমে শুয়ে আছে। চারদিকে তাজা গোলাপের ছড়াছড়ি। সে এদিক সেদিকে তাকায়, না তার চেনা জানা লাগছে না। কাল রাতের কথা ভাবতেই জুস খাওয়া পর্যন্ত মনে পড়ে, আর মনে পড়ছে না। কোথাও সে কিডন্যাপ হয়ে যায়নি তো? তাহলে এসপি কোথায়? সে বেরিয়ে আসতেই সামনে চোখে পড়ে এক সুদর্শন যুবককে। সানা ভ্রুকুটি করে সামনে তাকিয়ে, সামনের লোকটিও তার দিকে তাকিয়ে আছে। একটু পর এসপি সানার পিছন থেকে এসে সামনে তাকিয়ে বলে, ব্রো। সানা চোখ বড় বড় করে অবাক কণ্ঠে বলে, ব্রোহ মানে হো? সারহাদ চৌধুরী। সারহাদ চৌধুরী বর্তমানে টলিউডের অন্যতম ফেমাস ডিরেক্টর। তবে বাংলাদেশে করা তার মুভির সংখ্যা কমই, কেননা সে বাংলাদেশে খুব কমই আসে। ব্যবসার জগতেও তার নাম মাঝে মাঝেই ভেসে আসে। তার ব্যক্তিত্ব এমন যে কারো মনে সাড়া জাগাতে সক্ষম। 6 ফুট উচ্চতায়, চলনের ভঙ্গিতে প্রকাশ পায় এক অদৃশ্য কর্তৃত্ব। তার শ্যামবর্ণের মুখশ্রীতে ঘন কৃষ্ণপল্লবে ঘেরা নিকষ কালো চোখের মণি দুটি সবথেকে বেশি আকর্ষণীয়। বয়স 32 ছুঁই ছুঁই হলেও তার মুখের শার্প গড়ন, অদ্ভুত শান্ত অধর, তীক্ষ্ণ দৃষ্টি তা বুঝতে দিতে অক্ষম। চিত্রশিল্প জগতে তার প্রবেশ বেশি দিনের না হলেও তার সাফল্য পাহাড়চূড়া। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। আর যে গত 1 ঘন্টা যাবৎ বেশ ঠান্ডা পানিতে শাওয়ার নিয়ে বেরিয়েছে। হোটেল স্টাফকে ডেকে রুম পরিষ্কার করে নেয়। তার হাতের বেশ কয়েক জায়গায় কেটে গেছে। আর যে অ্যান্টিসেপটিক বের করে লাগিয়ে নেয়। পুরো কাজটা এমনভাবে সম্পন্ন করে যেন সে অনুভূতিহীন নিষ্পৃহভাবে। সাধারণ মানুষ হলে ব্যথায় কুঁকড়ে উঠত, কিন্তু তার মধ্যে বিন্দুমাত্র হেলদোল দেখা গেল না। কেননা জানোয়ারদের কোন ব্যথা অনুভূত হয় না। কাজ শেষে আর যে হাতে মোবাইলটা নিয়ে ভাবছে সানাকে কল করবে কিনা। কোনোদিনও শুটে এসে কল দেয়নি। এখন সে তার মনকে বুঝাতে পারছে না। আর কল দিয়ে কি বলবে সে? বহু ভাবনার পর, মন আর মস্তিষ্কের যুদ্ধে আর যে মনকে সাই জানিয়ে, সানাকে কল করে। কিন্তু একই নাম্বার বারবার বন্ধ আসছে। মুহূর্তে সে বুঝে ফেলে সানা তাকে এখনো ব্লক করে রেখেছে। সে হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ সংবরণ করে। আবার সে কন্ট্রোল হারাতে চায় না। এখন তার একটা লম্বা ঘুমের দরকার, কাল সকালে আবার শুট। এই মেয়েকে কালকেই দেখে নেবে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। গত 10 মিনিট ধরে সানা রুমে পায়চারি করছে এদিক থেকে সেদিকে। আর বারবার ল্যাপটপে থাকা ভিডিওটা দেখছে। এরা কাল বাড়িতে ও গাড়িতে মাতলামি করেছে, সারহাদ এগুলো ভিডিও করেছে। কিছুক্ষণ আগে এসপি সেগুলো সানাকে দেখানোর পর থেকেই সে বারবার এগুলো দেখেই যাচ্ছে। যেখানে একটা ক্লিপ গাড়ির, শুরুতেই দেখা যাচ্ছে এসপি গাড়িতে গলা ফাটিয়ে গাইছে, বাবাই হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা। সানা সমস্বরে বলে ওঠে, আহা, হা, হা। আবারও এসপি বলে, ওই বাবার হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। তারপর দুজনে একসাথে গলা ফাটিয়ে গাইতে থাকে। এখানে একটা ক্লিপ শেষ। তারপর আরেকটা ক্লিপে দেখা যাচ্ছে, তাদেরকে বাড়িতে নিয়ে আসার পরেও এসপি আর সানা নিজদের গাড়ি খুঁজছে। সারহাদ ভিডিও অন করে অদূরে দাঁড়িয়ে এদের কাণ্ড দেখে মিটিমিটি হাসছে, আর দৃষ্টিতে আবদ্ধ শুধু সানা। এসপি একটু পর একটা দরজার হ্যান্ডেলে হাত রেখে উল্টো দিকে টেনে সানাকে ডাকে, এই কটকটি গাড়ি পেয়েছি, এদিকে আয়। কিন্তু গাড়ি খুলছে না। সানা এসপির পিছনে গিয়ে ধাম করে একটা কিল বসিয়ে দে। এসপি পিঠে হাত রেখে বলল, আহ, মারলি কেন? তুই গাড়ি না খুললে আমরা বাড়ি যাব কিভাবে? সর দেখ কিভাবে খুলতে হয়। এসপি সরে যায়।
সানা এগিয়ে এসে দরজার হ্যান্ডেল ধরে উল্টো দিকে জোরে টানছে আর বলছে, জোর লাগাকে। দুজনেই সমস্বরে বলে ওঠে, হেইয়ো। জোর লাগাকে। হেইয়া। তারপর সানা ঠাস করে ল্যাপটপ বন্ধ করে ফেলল। এরপর আর দেখার ইচ্ছা নাই তার। এসপি বিরক্তজনক কণ্ঠে বলে, আমার মা, তুই শতবার দেখলেও এটা চেঞ্জ হবে না। সানা তার উপর ছড়া গলায় বলল, আমি ভেবেছিলাম পৃথিবীতে একটাই জাউরা আছে। কিন্তু তোর ভাই প্রমাণ করে দিল রানভীর একা না। এসপি গরম হয়ে গেল। এ এ তুই আমার ভাইকে একদম জাউরা বলবি না। সানা এসপির গাল টেনে ধরে বলে, ওলে বাবালে এসেছে একদম ভাইয়ের লেউটা। সর এখান থেকে, দূরে গিয়া মুড়ি খা। এসপি আগের জায়গায় ফিরে যায়। আমার ভাইকে তুই জাউরা বললি কেন? আগে সেটা বল। সানা রুষ্ট স্বরে বলে, তো বলবো না, দেখ কিভাবে দূরে দাঁড়িয়ে হাসছে। আরে ভাই আমাদের তো শেষে অজ্ঞান করেই দিয়েছেন, প্রথমেই করে দিতেন। এসপি আর কিছু বলল না। এই মেয়ের সাথে সে চাপায় পেরে উঠবে না। সানা আবারও পাইচারি শুরু করল। এবার এসপির মাথা ঘোরাচ্ছে। একে তো কাল রাতে উল্টোপাল্টা কিছু খেয়েছে, তার উপর এই মেয়ে। সে সানার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, সমস্যা কি তোর, এক জায়গায় বসো না। সানা পা থামিয়ে তার দিকে তাকায়। ভ্রু নাচিয়ে বলে, কিভাবে বসবো, তোর ভাইয়ের সাথে আমার প্রথম দেখা হলো। আর প্রথম দেখাতেই এমন অদ্ভুত বিহেভ। তোর ভাইয়ের সামনে আমার রেসপেক্ট ড্যামেজ হয়ে গিয়েছে। আরে তো রিপেয়ার হয়ে যাবে, সমস্যা কি? তাদের কথার মাঝেই দরজায় টোকা পড়ে। দুজনেই চোখ তুলে তাকাতেই দেখে সারহাদ। ভেসে আসে একটা ভারিক্কি পুরুষালী স্বর, এম আই ডিস্টার্বিং ইউ গাইস? এসপি তৎক্ষণাৎ জবাব দেয়, আরে না ব্রো। ওহ আচ্ছা, আমি ব্রেকফাস্ট রেডি করেছি। তারপর সানার দিকে তাকিয়ে বলে, তোমরা আসো। সারহাদ চলে গেল। পিছন পিছন সানা আর এসপিও যায়। সানা নিচে এসে চারদিকে চোখ বুলায় একবার। কাল রাতে কিছুই দেখেনি। সারহাদের ডুপ্লেক্সের উপরের তলায় 3টে বেডরুম, প্রতিটা রুমে আভিজাত্যের ছোঁয়া। পুরো বাড়িটার এত নিখুঁত গড়ন, যেন কেউ নিজ হাতে সযত্নে সাজিয়েছে। ফ্লোরে সাদা ধূসর মার্বেল, দেওয়ালে মিনিমাল আর্ট, অপরূপ ব্রাশস্ট্রোক, পিঙ্ক ও রূপালি টোনে। যেন বাড়ির ভিতর নীরবতা আঁকা। নিচতলা জুড়ে বড় লিভিং রুমের মাঝে চারকোল ভেলভেট সোফা, তার সামনে কালো গ্লাস টপ টেবিল আর এক কোণে রয়েছে স্টিল ফ্লোর ল্যাম্প। আধুনিক ডাইনিং, কিচেন, স্টাডি রুম সবকিছু মিলিয়ে নিখুঁত ও অভিজাত রুচির বহিঃপ্রকাশ করছে। সানা চলে যায় ডাইনিং এর দিকে। খাবার টেবিলের সামনে দাঁড়িয়ে সানার চোখ বড় বড় হয়ে যায়। হরেক রকমের নাস্তার আইটেম, তবে তার দৃষ্টি আকর্ষিত হয়েছে চা আর পরোটার দিকে। তার কপালে কয়েকটা ভাঁজ পড়ে, পৃথিবীতে তো একমাত্র সেই এমন অদ্ভুত খাবার খায় তাহলে। তার ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে পিছন থেকে একটা গম্ভীর রাশভারী পুরুষালী স্বর আসে, এনিথিং রং মিস? সানা চমকে পিছনে তাকায়, সারহাদ একদম তার পিছনে। সানা মাথা দুদিকে নাড়িয়ে না বোঝায়। সারহাদকে একটা হাসি উপহার দিয়ে বসে পড়ে। খাবার টেবিলে চামচের টুংটাং আওয়াজ ছাড়া কারো মুখে কোন শব্দ নেই। সানা তার বাম দিকে একবার তাকাচ্ছে তো ডান দিকে একবার। কেননা তার বাম দিকে দুধ চা রাখা আর ডান দিকে একদম পারফেক্ট ভাবে ঘিয়ে ভাজা পরোটা। কিন্তু এমন অদ্ভুত খাবার যদি সে সারহাদের সামনে খায়, তাহলে তার রেসপেক্ট যতটুকু আছে ততটুকু ও ড্যামেজ হয়ে যাবে। তার সম্পূর্ণ মনোযোগ পরোটার দিকে, কিন্তু হাতে থাকা স্যান্ডউইচে পরপর কামড় বসাচ্ছে। একটু পর সারহাদ এসপিকে বলে, এসপি আজকে তোকে বাড়ি যেতে হবে। এসপি চোখ তুলে তার ভাইয়ের দিকে তাকায়। কেন? মামা এসেছে। এসপি মাত্র কফিতে চুমুক দিয়েছে, মামার কথা শুনতাই বুহ করে মুখ থেকে সম্পূর্ণ কফি ছিটকে পড়ে। কিছুটা সানার হাতে পড়তেই সানা চা পরোটার ভ্রম থেকে বেরিয়ে আসে। আড়ষ্ট দৃষ্টিতে এসপির দিকে তাকায়, মনে মনে বলে, ইচ্ছে করছে এর কানের নিচে বাজাতে, কিন্তু সে এখন ভদ্র মেয়ে। কিন্তু এসপির অবস্থা খারাপ, তার গলা দিয়ে আর খাবার নামছে না। তার মামা এসেছে মানে জম এসেছে। ব্রেকফাস্টের পরই সানা আর এসপি বেরিয়ে পড়ে। সানার ক্লাস আছে, এখান থেকে বাড়ি গিয়ে তারপর একাডেমিতে যাবে। কিন্তু বেরোতেই তার মনে হলো সে কোন স্বপ্নের বাড়িতে। চারদিকে এত বড় ফুলের বাগান, তার মধ্যে গোলাপি বেশি। সানার মুহূর্তে মনে হলো এটা তার ব্যালকনি। না, এটার কাছে তার ব্যালকনিকে মনে হবে সমুদ্র তীরে বালিকণা, শহরের কোলাহল থেকে অনেক দূরে সারহাদের এই ডুপ্লেক্স। সামনে বড় একটি নেমপ্লেটে গুটি গুটি অক্ষরে লেখা, রোজ হাউস। সানার মুখ থেকে আপনা আপনি বেরিয়ে যায়, দ্যাটস লাইক মাই ড্রিম হাউস। এসপি তারা দেওয়াতে সানা চলে যায়। অথচ তারা দেখলেই না কেউ, দূর থেকে কাচের ফাঁক গলিয়ে মোহবিষ্ট নয়নে তাকিয়ে, তার ঠোঁটের কোণে রহস্যময় হাসি।
আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। সানাকে রেখে আসার পর থেকেই এসপি সারহাদের রুমে বসে আছে। সে নাকি বাড়ি যাবে না, কিন্তু সারহাদের মনে চলছে অন্য কথা। তার ঠোঁটের কোণে ঝুলছে রহস্যের ঘন ঘটা। তখনই এসপি জোরে বলে ওঠে, ব্রো, তুমি শুনতে পাচ্ছ? সারহাদ কপালে ভাঁজ ফেলে বলে, তোর ফ্রেন্ড সানা, তাই না? আরে আমি কি বলছি তোমাকে ব্রো, আর তুমি কি বলছো? সারহাদ কানে তুলল না এসপির কথা। সে আবারও বলল, কি করে ও? ফ্যাশন ডিজাইনার, এখনো ক্লাস চলছে, অতি শীঘ্রই হয়ে যাবে। আচ্ছা। এসপি আবার কিছু বলবে তার আগেই সারহাদ তার কথা থামিয়ে বলে ওঠে, আমি কি ওর ডিজাইন দেখতে পারি? ইয়াহ, অফকোর্স। আচ্ছা তাহলে ওকে গিনিতে নিয়ে আসবি কাল। ওকে, নিয়ে আসবো, কিন্তু ব্রো আমি কিন্তু বাড়ি যাব না। সারহাদ তার জবাবে কিছু না বলেই চলে যায়। এখন তার অনেক কাজ। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। সানা সন্ধ্যার দিকে ফ্ল্যাটে আসে। পার্কিং লটে দাঁড়িয়ে তার টিম মেম্বার অন্তরার সাথে কথা বলছে। কথা শেষে মোবাইল রাখতেই তার মনে হলো তার পিছনে কেউ আছে। প্রথমে পাত্তা না দিলেও পরপর কয়েকবার তার কানে বুট জুতার খোস খোস শব্দ এলো। এমন মনে হচ্ছে কেউ তার পায়ের তালে তালে ছন্দ মিলিয়ে হাঁটছে। নিস্তব্ধতায় ঘেরা পুরো পার্কিং লটে জুতার ঠকঠক শব্দ স্পষ্ট। সানা তোরাক করে পিছনে তাকায়, তড়িৎ গতিতে ওই দিনের মতন কেউ গাড়ির পিছনে সরে যায়। পার্কিং লটে ৫-৬ সারি জুড়ে নানা রঙের গাড়ির বাহার। শুধুমাত্র আর্যের জন্য আলাদা স্পেস, না হলে সবার গাড়ি একসাথে। সানা ধীর কদমে এগিয়ে যায় পিছনের সারির দিকে। হ্যাঁ, সে কাউকে এদিকে আসতেই দেখেছে। মনে সন্দেহের ছটা, সত্যিই কেউ ছিল নাকি ভ্রম? নিজেকে ভুল প্রমাণ করার উদ্দেশ্যে হাত ছুড়ে, কে কে ওখানে? না, কোন আওয়াজ আসছে না। সে আবারও বলে, হ্যালো, সামবডি ইজ দেয়ার? না, এবারও কোন আওয়াজ আসছে না ওই দিক থেকে। শুনশান নীরবতার মাঝে তার বলা শব্দগুলো তার কানেই বারবার বাজছে। সানা শুকনো একটা ঢোক গিলে চারপাশে তাকায়, কেউ নেই তার দৃষ্টি সীমার মধ্যে। হয়তো সে ভুল দেখেছে এই ভেবে পা বাড়ায় লিফটের দিকে। লিফটে ঢুকে 7 প্রেস করে। লিফট বন্ধ হয়ে যায়। সানা নিজের মোবাইল ঘাঁটতে শুরু করে। তার পূর্ণ মনোযোগ নিজের হাতের মুঠোফোনে। 7 তলায় লিফট থেমে গেল। সানা বেরিয়ে তাদের ফ্ল্যাট, ব্ল্যাক স্পেস এর দিকে চলে যায়। অথচ সে লক্ষ্যই করল না লিফটে ঠিক তার পিছনে দাঁড়িয়ে ছিল নীলাভমণির মাস্টার। সে এখনও তীক্ষ্ণ দৃষ্টিতে সানার যাওয়ার দিকে তাকিয়ে। মাস্কের আড়ালে ঠোঁটের কোণে নৈশব্দিক বাঁকা হাসির রেশ। সানা চোখের আড়াল হওয়ার পরেই তার ট্যাটু যুক্ত হাতখানা বের করে জিরো বাটনে প্রেস করে। লিফট বন্ধ হয়ে যায়, কিন্তু সে মুখে আওড়ায় কয়েকটি শব্দ। যতটা আনন্দ, ততটাই যন্ত্রণা। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। রাত 11টার সময় এসপির লাল রঙের টয়োটা গাড়িটা ঢুকে চৌধুরী মহলে। ইচ্ছা করেই সে দেরিতে এসেছে যাতে তার মামা ঘুমিয়ে পড়ে। পার্কিং লটে গাড়ি রেখে বাড়ির দোরগোড়ায় পা রাখতেই কোন পূর্বাভাস ছাড়াই কারো উষ্ণ শরীর ঝাঁপিয়ে এসে তাকে জড়িয়ে ধরে। এসপি কয়েক কদম পিছিয়ে যায়। ভেসে আসে একটা মিহি রিনরিনে মেয়েলি মিষ্টি কণ্ঠস্বর, ফারাদ ভাই।